কেমিক্যাল কোঅর্ডিনেশন অ্যান্ড ইন্টিগ্রেশন। অ্যাবসোলিউটলি নিট আমরা পড়ব, নিটের মাধ্যমে যেগুলো আসে, নিটের বাইরেও কিছু কিছু পড়ব, কারণ এনসিইআরটিতে বিভিন্ন হরমোনের যে ডিজিজ হয় তার হাইপোসিক্রেশন এবং হাইপার সিক্রেশন সমস্ত দেওয়া নেই, সেই জন্য কিছু কিছু ডিজিজ কিন্তু আমাদের এক্সট্রা পড়তে হবে, প্রশ্ন আসে সেই জন্য। কেমিক্যাল কোঅর্ডিনেশন অ্যান্ড ইন্টিগ্রেশন, তো ঘটনাটা এর আগের যে আমরা চ্যাপ্টারটা পড়েছিলাম সেটা হচ্ছে নিউরাল সিস্টেম। নিউরাল সিস্টেম আর এন্ডোক্রিন সিস্টেম এই দুটো মিলেই আমাদের কোঅর্ডিনেশন করে মূলত। এই দুটো সিস্টেম আমাদের খুব ভালোভাবে বোঝার দরকার। নিউরাল সিস্টেম কি প্রোভাইডস করে না, পয়েন্ট টু পয়েন্ট একদম কোঅর্ডিনেশন কিভাবে করে না, মোস্ট র্যাপিডলি করবে বিভিন্ন অর্গানের মধ্যে। ওকে, নিউরাল কোঅর্ডিনেশন কী ধরেন না, ফাস্ট বাট শর্ট লাইফ, খুব দ্রুত করে কিন্তু ক্ষণস্থায়ী। অ্যাজ দ্য নার্ভ ফাইবার্স ডু নট ইনারভেটস অল দ্য সেলস, দেখো বডি কম্পোজড অফ ইউনিট কল্ড সেলস, অতএব এই সেল, এই প্রতিটা সেলের মধ্যে কিন্তু নার্ভ ইনারভেটস করতে পারছে না, এরকম প্রতিটা সেলের মধ্যে কিন্তু নার্ভ ইনারভেটস করতে পারছে না। তো সেই ক্ষেত্রে কি হচ্ছে, ইন বিটুইন সেলস বা অ্যামং দ্য সেলস দেয়ার ইজ এ ফ্লুইড, এর মধ্যে কিন্তু কেমিক্যাল সাবস্টেন্সেস যারা কি না বিভিন্ন নার্ভ এন্ডিংস থেকেও সিক্রেশন হতে পারে, বা ডাকলেস গ্ল্যান্ড থেকে সিক্রেশন করে ব্লাডে সরাসরি যুক্ত হতে পারে, সেখান থেকে বডি ফ্লুইডে চলে আসতে পারে। তাহলে এই ধরনের যে কোঅর্ডিনেশন সেটা কেমিক্যাল সাবস্টেন্স ছাড়া হওয়া সম্ভব নয়, সেটা কখনোই কেমিক্যাল সাবস্টেন্স ছাড়া সম্ভব নয়। ঠিক আছে, সেই জন্য পরবর্তীতে আমরা কি বলছি, অ্যাজ দ্য নার্ভ ফাইবার্স ডু নট ইনারভেট অল দ্য সেলস of the body and the cellular function need to be continuously regulated, দরকার কোষগুলোকে সবসময় রেগুলেট করা দরকার, কি না তাদের সঙ্গে সম্পর্ক স্থাপন করে, এবং আলটিমেটলি তো অর্গান থেকে অর্গান সিস্টেম, স্পেশাল কাইন্ড অফ কোঅর্ডিনেশন অ্যান্ড ইন্টিগ্রেশন হ্যাজ টু বি প্রোভাইডেড, দাস ফাংশনস ইজ ক্যারিড আউট বাই হরমোনস। তাহলে এই যে স্পেশাল টাইপ হচ্ছে এন্ডোক্রিন, যার ফাংশন হরমোনের এফেক্টটা কি সুদূর প্রসারী, ধীর গতিতে কিন্তু সুদূর, ঠিক অপোজিট। নিউরাল কোঅর্ডিনেশন করছে এবং তোমার এন্ডোক্রিন সিস্টেমও কোঅর্ডিনেট করছে, সেই জন্য নিউরো এন্ডোক্রিন সিস্টেম দুটো একসাথে মিলে এই কাজটা করলে সবচেয়ে ভালো মতো হয়। তাই হয় আমরা দেখব হাইপোথ্যালামাস থেকে নিউরোসেক্রেটরি সেল বিভিন্ন ধরনের হরমোন রিলিজ করে, দুটো রিলিজিং এবং ইনহিবিটিং দুটো ফাংশন পড়বো আমরা পরে। নিউরাল অ্যান্ড এন্ডোক্রিন সিস্টেম জয়েন্টলি, কী বলা হচ্ছে, জয়েন্টলি কোঅর্ডিনেট অ্যান্ড রেগুলেট দ্য ফিজিওলজিক্যাল ফাংশন ইন আওয়ার বডি। তাহলে শুধুমাত্র কোঅর্ডিনেট নিউরাল করতে পারবে না, কারণ সে সেল টু সেল কমিউনিকেট করতে পারে না, এবং তার কাজ র্যাপিড এবং সে শর্টলি। আর এন্ডোক্রিন সিস্টেম কি না, সে কেমিক্যালি সাবস্টেন্স দিয়ে জয়েন্টলি জয়েন করে, কিন্তু তাকে সেলের সঙ্গে সম্পর্ক রাখতে গেলে নিউরালের সাপোর্ট নিতে হবে, সেই জন্য জয়েন্টলি কোঅর্ডিনেট বলা হলো। এন্ডোক্রিন গ্ল্যান্ডস অ্যান্ড হরমোনস, গ্ল্যান্ডস কাকে বলে আমরা জানি যে গ্ল্যান্ড নাথিং বাট অ্যাগ্রিগেশন অফ এ গ্রুপ অফ সেলস হুইচ সিক্রিটস সামথিং, সেটা এক্সোক্রাইন হতে পারে, এন্ডোক্রাইন হতে পারে। এখানে যেহেতু এন্ডোক্রাইন, এন্ডো মিনস আভ্যন্তরীণ, দ্যাট ইজ ডাকলেস, এন্ডোক্রাইন
secretion, kinase secretion, that is ductless. Ductless gland. The ductless gland, that is endocrine glands and hormones. কি সেটা আমরা এবার পড়ব। এই এন্ডোক্রিন গ্ল্যান্ড সম্পর্কে যে আলোচনা তাকে বলা হয় এন্ডোক্রিনোলজি। ঠিক আছে, এটা পড়ো, এসছিল একবার, সেই জন্য কোশ্চেনটা দিয়ে রেখেছি উত্তরটা। এন্ডোক্রিনোলজি হচ্ছে কি না, যে বিদ্যায় আমরা এন্ডোক্রিন গ্ল্যান্ডস অ্যান্ড হরমোন সম্বন্ধে আলোচনা করি, দ্যাট ইজ কল্ড এন্ডোক্রিনোলজি। তার ফাদার হচ্ছে থমাস এডিসন হচ্ছে ফাদার অফ এন্ডোক্রিনোলজি। এন্ডোক্রিন গ্ল্যান্ড ল্যাক, যেটা বলুন ড্যাক্স, অ্যান্ড কল্ড ডাকলেস গ্ল্যান্ড, দে আর সিক্রেশন কল্ড হরমোন। তাহলে ডাকলেস গ্ল্যান্ড যদি হয় তাদের সিক্রেশনকে বলছি হরমোনস, আর উইথ ডাক্ট যদি হয় মানে নালী যুক্ত যদি হয় তাদের সিক্রেশনকে আমরা বলি সাধারণত এনজাইমস। পার ডে লিটার সিক্রেশন হতে পারে, কিন্তু হরমোন খুব কম পরিমাণে হয়। ডেফিনেশন অফ হরমোন কি বলা হচ্ছে, একটা জিনিস একটু বলি যে এনসিইআরটিতে কিন্তু এভাবে আলাদা করে বলা নেই, যার জন্য আমি এই চ্যাপ্টারটাকে আবার নতুন করে রিসাফলিং করেছি, করে একদম পুরো পয়েন্ট টু পয়েন্ট ডিসকাস করার চেষ্টা করেছি, নোটটাকেও সুন্দর করে তৈরি করার চেষ্টা করলাম। তো যেটা হচ্ছে যে এখানে কিছু কথা তো আমি হয়তো পড়াবো এনসিইআরটি, কিন্তু তোমরা যখন মেডিকেলে পড়বে তখন দেখবে যে স্যার তাহলে ভুল পড়েছিল, আমি বলে দেবো যে এনসিইআরটি ঠিক বলেনি কিছু জায়গায়। তবুও এনসিইআরটিকে আমরা দেবতা তুল্য জ্ঞানে পড়তে হবে আর কি। সেই জন্য ডেফিনেশন অফ হরমোন কী বলেছে, কেমিক্যাল প্রডিউসড বাই এন্ডোক্রিন গ্ল্যান্ড অ্যান্ড রিলিজ ইনটু দ্য ব্লাড। তাহলে কোথার থেকে তৈরি হবে, এন্ডোক্রাইন দিয়ে কেমিক্যালটা তৈরি হবে এবং সরাসরি ব্লাডে আসবে, অ্যান্ড ট্রান্সপোর্ট ডিস্টেন্স দূরবর্তী স্থানে কাজ করবে, এক্সেপ্ট লোকাল হরমোন আমরা জানি, আমরা পড়েও এসে জানি, এবং সেই ডিস্টেন্সের টার্গেট অর্গানের উপর কাজ করবে, এটাকেই আমরা বলবো হরমোন। তাহলে কি হরমোনটা কি, একটা কেমিক্যাল সাবস্টেন্সেস কোথার থেকে তৈরি হয় না এন্ডোক্রাইন গ্ল্যান্ড থেকে তৈরি হবে, রিলিজ করবে কোথায় না ডাকলেস অবস্থায় রিলিজ করবে, সরাসরি হচ্ছে ব্লাডে, এবং কাজ করবে কি দূরে নির্দিষ্ট একটা অর্গানের উপরে কাজ করবে, এবং তার কাজ হবে ধীরে ধীরে কিন্তু সুদূর প্রসারী। ঠিক আছে, এটা একটা সাইন্টিফিক ডেফিনেশন অফ হরমোনটাকে কী বলছে, হরমোন আর নট নিউট্রিয়েন্ট, ভেরি ইম্পর্টেন্ট। হরমোন কিন্তু কখনোই নিউট্রিয়েন্ট কেমিক্যাল নয়, এটা কিন্তু মাথায় রেখে, এখান থেকে কোশ্চেন পড়েছে, পড়বে ভবিষ্যতে। হরমোন কখনো নিউট্রিয়েন্ট নয়, ঠিক আছে, নন নিউট্রিয়েন্ট কেমিক্যালস হুইচ অ্যাক্ট অ্যাজ ইন্টারসেলুলার মেসেঞ্জার। তাহলে কোথায় কাজ করে না সেলেরগুলোর মাঝখানে কাজ করবে, এবং কি করবে, লাগবে কি ট্রেস আমার খুব সামান্য পরিমাণে লাগবে। ঠিক আছে, দ্য নিউ ডেফিনেশন কভার্স এ নাম্বার অফ নিউ মলিকুলস। কী করছে না এইখানে যেটা বলছে যে নিউট্রিয়েন্টস তো নয়, তাহলে এখানে বলা হচ্ছে কি যে নিউ ডেফিনেশন কভার্স এ নাম্বার অফ নিউ মলিকুলস ইন অ্যাডিশন টু হরমোন। তাহলে হরমোন ছাড়াও আমরা পরে দেখবো, পরে পাবো সিক্রেটেড বাই অর্গানেট এন্ডোক্রিন গ্ল্যান্ড। কিছু গ্ল্যান্ড আছে যাদের এন্ডোক্রিন গ্ল্যান্ড বলি না, অথচ তারা যে কেমিক্যালগুলো সিক্রেশন করে তাদের আমরা আবার হরমোন বলি। আবার কিছু বডি অর্গানস আছে যে অর্গানসগুলো আমাদের এন্ডোক্রিন গ্ল্যান্ড নয়, অথচ যেমন হার্ট, যেমন তোমার হচ্ছে লিভার, এখান থেকেও কিন্তু বেশ কিছু হরমোন সিক্রেশন হয়, সেটাই বলতে চাইছি। ইনভার্টিব্রেটসের মধ্যে সেভাবে কিন্তু এন্ডোক্রিন গ্ল্যান্ড থাকে না, কিন্তু আছে, সেটা এনসিইআরটির মধ্যে ততটা আলোচনা নয়, অতএব আমরা আলোচনার বিষয় এখান থেকে কোনোদিন কোনো কোশ্চেন পড়েও নি, আর পড়ার সম্ভাবনা খুব কম। তবে ইনভার্টিব্রেটসের মধ্যে বেশ কিছু হরমোনস আছে, সেগুলো যেহেতু এর মধ্যে আলোচনা নয় আমার দরকার নেই। ভার্টিব্রেটসের মধ্যে মেনলি হিউম্যানের মধ্যে প্রচুর পরিমাণে আমাদের কী আছে না কেমিক্যাল, লার্জ নাম্বার অফ কেমিক্যালস অ্যাক্ট অ্যাজ হরমোন অ্যান্ড প্রোভাইড কোঅর্ডিনেশন ইন দ্য ভার্টিব্রেটের বিভিন্ন ভার্টিব্রেটের দেহে কোঅর্ডিনেশন করে এই হরমোনগুলো, কেমিক্যালগুলো। হিউম্যান এন্ডোক্রিন সিস্টেম, এবার আমরা যেটা ঢুকতে যাচ্ছি মানুষের, এটাই আমাদের মূল সিলেবাসের বিষয়বস্তু। দ্য এন্ডোক্রিন সিস্টেম অফ হিউম্যান কী নিয়ে তৈরি সেটা বলবো। এন্ডোক্রিন গ্ল্যান্ডস অ্যান্ড হরমোনস প্রডিউসিং ডিফিউজ টিস্যু
and cells located in different parts of our body constitute the endocrine system. তাহলে endocrine system কাকে বলবো না, যে সমস্ত কোষ বা সেলগুলো একটা কি করবে না বিভিন্ন দেহের সমস্ত জায়গায় ছড়িয়ে আছে এবং সেগুলো কোনো জায়গায় গ্ল্যান্ড তৈরি করেছে, কোনো জায়গায় টিস্যু তৈরি করেছে, সমস্ত মিলে যে আমাদের দেহে কেমিক্যাল কোঅর্ডিনেশন করছে, টোটাল গ্ল্যান্ডস এবং হরমোনকে আমরা বলবো হচ্ছে এন্ডোক্রিন সিস্টেম। যেমন পিটুইটারি একটা এন্ডোক্রিন গ্ল্যান্ড, ঠিক আছে। আবার কিছু কিছু সেল আছে কিন্তু যারা হরমোন সিক্রেশন করছে, এএনএফ যেমন আমরা পাবো। তাহলে এগুলো কিন্তু আমরা বলবো হচ্ছে কি টোটালটাকে বলবো এন্ডোক্রিন সিস্টেম। কী কী আছে? পিটুইটারি, এন্ডোক্রিন সিস্টেমের মধ্যে পিটুইটারি গ্ল্যান্ড পড়ছে, পাইনিয়াল গ্ল্যান্ড পড়ছে। পাইনিয়াল গ্ল্যান্ডটা কোথায় আছে না আমরা দেখবো রুট অফ ডায়ানসেফালার মধ্যে। থাইরয়েড, অ্যাড্রিনাল, প্যানক্রিয়াস। প্যানক্রিয়াসের 99% এক্সোক্রাইন আর 1% হচ্ছে এন্ডোক্রাইন, দ্যাট ইজ এটাকে আমরা বলি হেটেরোক্রাইন। এটা এনসিআরটির বাইরে। আর মিক্সড গ্ল্যান্ড, মিক্সড গ্ল্যান্ডও আমরা এদের বলি মিশ্র গ্রন্থি, মিশ্র গ্রন্থি যেমন টেস্টিসকে বলি, ওভারকে বলি। নেক্সট হচ্ছে প্যারাথাইরয়েড, যেটা মেইন প্যারাথাইরয়েড। থাইমাস ইমিউন পাওয়ার আমাদের বাড়িয়ে দেয় বা তৈরি করে, আর এর অভাবেই কিন্তু আমাদের পরবর্তীতে এজড পার্সন আস্তে আস্তে মৃত্যুর দিকে ঢলে পড়ে। গোনাডস, টেস্টিস অ্যান্ড ওভারি। আর অর্গানাইজড এন্ডোক্রাইন বডিজ ইন আওয়ার বডি। তাহলে অর্গানাইজড এন্ডোক্রাইন বডিজ আর এন্ডোক্রাইন গ্ল্যান্ড, মেনলি বডিজ কোনটা কোনটা বলবো না, এই কটা: পিটুইটারি, পাইনিয়াল, থাইরয়েড, অ্যাড্রিনাল, প্যানক্রিয়াস। নেক্সট হচ্ছে প্যারাথাইরয়েড, থাইমাস, গোনাডস। এগুলো হচ্ছে অর্গানাইজড। তাহলে অর্গানাইজ নয় সেরকমও কিছু আছে। অ্যাকর্ডিং টু এনসিআরটি আমরা প্রথমে দেখব কি থ্যালামাস, 1 নম্বর। এটা হচ্ছে লোকেশন, এন্ডোক্রাইন গ্ল্যান্ডসের বিভিন্ন লোকেশন। হাইপোথ্যালামাস আমরা জানি কি যে না মেনলি তোমার হচ্ছে ডায়ানসেফালার 3টে পার্ট: এপিথ্যালামাস, থ্যালামাস অ্যান্ড হাইপোথ্যালামাস। হাইপোথ্যালামাস হচ্ছে বেস অফ ডায়ানসেফালার। নেক্সট হচ্ছে পাইনিয়ালটা আমরা দেখবো, যেটা হচ্ছে তোমার কী করে রুট অফ ডায়ানসেফালার তৈরি করে। নেক্সট পিটুইটারি, তারপর তো থাইরয়েড অ্যান্ড প্যারাথাইরয়েড পড়বো। থাইরয়েড প্যারাথাইরয়েড কোথায় অবস্থান করছে এখন দেখে রাখবো, পরে আমরা ডিটেলসে পড়বো। নেক্সট থাইমাস কোথায় অবস্থান করছে, এখানে খুব একটা ভালো বুঝতে হবে না, কিন্তু এখান থেকে তো তোমাকে লেভেলিং করতে যদি দেয় এখান থেকে দেবে। প্যানক্রিয়াস, অ্যাড্রিনালের মধ্যে আমরা জানি অ্যাড্রিনাল কর্টেক্স, মেডুলা, দুটো পার্ট থাকে। নেক্সট হচ্ছে তোমার হচ্ছে গোনাডের হচ্ছে দুটো পার্ট, একটা হচ্ছে টেস্টিস ইন কেস অফ মেল আর ওভারি ইন কেস অফ ফিমেল। In addition to these organized endocrine bodies, some other organs, তাহলে আগে যে অর্গানাইজড বডিজ পড়েছি আর কিছু অর্গান আছে যারা অর্গানাইজড নয়, যেমন গ্যাস্ট্রোইন্টেস্টিনাল ট্র্যাক্ট, যেটা আগে বলছিলাম, লিভার, কিডনি, হার্ট, অলসো প্রডিউস হরমোন। তাহলে এরা কিন্তু এন্ডোক্রাইন গ্ল্যান্ড হিসাবে কিন্তু আমাদের ক্ষেত্রে বিচার্য বিষয় নয়, অতএব এরা অর্গানাইজড এন্ডোক্রাইন গ্ল্যান্ড নয়। যেমন গ্যাস্ট্রোইন্টেস্টিনাল ট্র্যাক্ট, লিভার, কিডনি, ট্র্যাক্ট, এরাও বিভিন্ন হরমোন সিক্রেশন করে। The structure and function of all major endocrine glands and hypothalamus of human are described. তাহলে আমরা এখানে কী ধরনের কী আলোচনা করবো? হাইপোথ্যালামাস এবং সমস্ত এন্ডোক্রাইন গ্ল্যান্ড। হাইপোথ্যালামাস হচ্ছে কি মাস্টার অফ দ্য মাস্টার গ্ল্যান্ড বলা হয় হাইপোথ্যালামাসকে। মাস্টার গ্ল্যান্ড বলা হয় কাকে না, পিটুইটারিকে বলা হয় মাস্টার গ্ল্যান্ড। ওকে, নেক্সট আমরা প্রথমে ঢুকছি হাইপোথ্যালামাস। তার মানে কীরকম পজিশনটা হবে না, এই যদি হয় এপিথ্যালামাস, এটা হচ্ছে থ্যালামাস, আর এটা হচ্ছে হাইপো। তাহলে এই তিনটে অংশ নিয়ে তোমার হচ্ছে থ্যালামাস তৈরি। এই অংশের এই হাইপোথ্যালামাসের এবার আমরা আলোচনা করছি। এটা আমরা পড়েছিলাম, ভুলে গেলে তো কিছু করার নেই। একে বলা হয় মাস্টার অফ মাস্টার গ্ল্যান্ডস। হাইপোথ্যালামাস ইজ দ্য বেসাল পার্ট অফ ডায়ানসেফালার মূল 3 পার্ট বলে 3 পার্টস: এপিথ্যালামাস, থ্যালামাস অ্যান্ড হাইপোথ্যালামাস।
যেটা হচ্ছে ফোরবেনের পার্ট, আমাদের অগ্র মস্তিষ্কের মূল পার্টের মধ্যে একটা অংশ ডায়ানসেফালান, ডায়ানসেফালানের যে বেসাল পার্ট সেটা হচ্ছে হাইপোথ্যালামাস তৈরি। হাইপোথ্যালামাস রেগুলেটস এ ওয়াইড স্পেকট্রাম অফ বডি ফাংশন, সত্যি তাই, এটা খুব ভাইটাল একটা পার্ট অফ ব্রেন যেটা রেগুলেটস করছে আমাদের বিভিন্ন বডি ফাংশন। ইট কন্টেন্টস সেভারাল গ্রুপস অফ নিউরোসেক্রেটরি সেলস, পুরোটাই নিউরোসেক্রেটরি সেলের নিয়ন্ত্রণাধীন, এর নিয়ন্ত্রণে থাকে। এই জন্য এদের এই সেলকে বলা হয় নিউক্লি। আমরা পড়েছিলাম মনে আছে, সেন্ট্রাল নার্ভাস সিস্টেমে যে সেল হবে তাকে বলবো নিউক্লি, আর যখন পেরিফেরাল নার্ভাস সিস্টেমে চলে যাবে তখন তাকে বলি গ্যাংলিয়া। ভুলে গেলে কিছু করার নেই। এবং এই ইট কন্টেন্ট সেভারাল গ্রুপস অফ নিউরোসেক্রেটরি সেলস কল্ড নিউক্লি। ক্লিয়ার? এই নিউক্লি হচ্ছে দু প্রকার, মেনলি দুটো, কি সুপ্রা অপটিক আর প্যারাভেন্ট্রিকুলার। আউট অফ এনসিআরটি, কিন্তু তোমার জানা প্রয়োজন যে এই যে সুপ্রা অপটিক এবং প্যারাভেন্ট্রিকুলার এই যে নিউক্লি, এরা কি করে না প্রডিউস করে হরমোন। এরা টু টাইপসের হরমোন প্রডিউস করে, একটা রিলিজিং হরমোন আর একটা হচ্ছে ইনহিবিটিং হরমোন। তাহলে রেগুলেটস করছে। রেগুলেটিং পাওয়ার আছে কার? হাইপোথ্যালামাসের। সে কাকে রেগুলেট করে না মেইনলি পিটুইটারির অ্যাডেনোহাইপোফিসিসকে রেগুলেট করে, মানে অগ্র পিটুইটারিকে করে। আর ডিরেক্টলি সে দুটো হরমোন মেনলি প্রডিউস করে, যেটা হচ্ছে পোস্টেরিয়র পিটুইটারি থেকে সিক্রেশন হয়, প্রডিউস হয় হচ্ছে হাইপোথ্যালামাস। যাচ্ছি আমরা সেখানে আস্তে আস্তে। দিস হরমোন রেগুলেট সিনথেসিস অ্যান্ড সিক্রেশন অফ পিটুইটারি। তাহলে যেটা বলছিলাম যে কী করছে না, সে তৈরি করবে এবং রেগুলেট করবে কাকে না, কাকে করবে? পিটুইটারি হরমোনসকে, মেইনলি অ্যাডেনোহাইপোফিসিস। অ্যাডেনো মিনস অগ্র। However, the hormones produced by hypothalamus are of two types. কত রকম? দু রকম। Releasing hormones which stimulates the secretion of pituitary glands, তাহলে রিলিজ করতে বাধ্য করাবে কাকে? পিটুইটারিকে, নির্দিষ্ট একটি হরমোন, যেমন থাইরয়েড স্টিমুলেটিং হরমোন পিটুইটারিকে বলবে, বা অ্যাড্রিনোকর্টিকোট্রপিক হরমোন পিটুইটারিকে বলবে, তুমি নিশ্চিত হও। তার জন্য রিলিজিং হরমোন তাকে বার করতে, যেমন আমরা এখানে এর রিলিজিং পাওয়ারফুল হরমোনগুলো পাবো। আর ইনহিবিটিং হরমোন কি? যে বাধা দেবে, যেমন গ্রোথ হরমোন। গ্রোথ হরমোন কি? সোমাটোট্রপিক হরমোন। তাহলে সোমাটোট্রপিক রিলিজিং হরমোন বা গ্রোথ হরমোন রিলিজিং হরমোন বাধা দেবে কি না? গ্রোথ হরমোন ইনহিবিটিং হরমোন, যেটা আমরা বলি সোমাটোস্ট্যাটিন। তাহলে ভুল করো না কিন্তু, সোমাটোট্রপিক হচ্ছে কি? রিলিজিং হরমোন, যেটা হচ্ছে বৃদ্ধি করাবে, আর বাধা দেবে কি? সোমাটোস্ট্যাটিন। আমি আসবো পরপর। তাহলে টু টাইপস এরা রিলিজ করে। একটা হচ্ছে রিলিজিং হরমোন, মানে পিটুইটারিকে রিলিজ করতে বলে, আর ইনহিবিটিং হরমোন যে পিটুইটারিকে সেই হরমোন সিক্রেশনে বাধা দেয়, which inhibit the secretion of pituitary hormones. ওকে, এই ডায়াগ্রামটা এনসিআরটি নয়, কিন্তু এই ডায়াগ্রামটা খুব ভালো করে বোঝার চেষ্টা করো। আমি বুঝিয়ে দিচ্ছি, এটা মনে রাখতে পারলে কিন্তু তুমি অনেকটাই মনে রাখতে পারবে। কি বলা হচ্ছে এই জায়গাটার থেকে আমি পড়ি। এখানে বলা হচ্ছে অ্যান ওভারভিউ অফ দ্য রিলেশনশিপ বিটুইন হাইপোথ্যালামিক অ্যান্ড পিটুইটারি হরমোনস অ্যান্ড সাম এফেক্ট অফ পিটুইটারি হরমোনস অন টার্গেট টিস্যু। তাহলে এখানে কী হচ্ছে না, একটা রিলেশনশিপ দেখানো হয়েছে যে হাইপোথ্যালামাস থেকে যে হরমোন রিলিজ করে, সিক্রেশন করে, সেইগুলো হচ্ছে পিটুইটারি হরমোনের কাকে রিলিজ বা কাকে ইনহিবিট করতে সাহায্য করে সেটা বলা হচ্ছে। আর কি? পিটুইটারি নিজস্ব কিছু হরমোন যা টার্গেট টিস্যুর উপর কাজ করে, তার উপরে আমরা এই ছকটা দেখব। নেক্সট হচ্ছে হাইপোথ্যালামাস। হাইপোথ্যালামাস কতটুকু পার্ট না, এই পার্টটা পুরোটাই হাইপোথ্যালামাস। এই পার্টটা পুরোটাই হাইপোথ্যালামাস আমরা ধরে নিচ্ছি। এবার এই হাইপোথ্যালামাসের দুটোভাবে কাজ করে, দুটো অংশ। একটা হচ্ছে ইনডাইরেক্ট কন্ট্রোল থ্রু রিলিজ অর রেগুলেটরি হরমোন, একটা পার্ট। নেক্সট আরেকটা পার্ট কি? এটা যদি ওটা আগেরটা যদি 1 নাম্বার বলি, তাহলে এটা 2 নম্বর পার্ট হবে। তাহলে এটা হচ্ছে কি? ডাইরেক্ট রিলিজ অফ হরমোন। কার না? আমরা সুপ্রা অপটিক আর প্যারাভেন্ট্রিকুলার নিউক্লি পেয়েছি,
সেই জন্য এখানে আমরা দেখতে পাচ্ছি এখানে আলাদা নামে দেওয়া হচ্ছে সেনজুরি স্টিমুলেশন আর হচ্ছে অসমোরিসেপ্টর স্টিমুলেশন। তো এখান থেকে কি না ডাইরেক্ট এখান থেকে সিনথেসিস হবে হরমোনগুলোর এবং সেটা পিটিউটারিতে পশ্চাৎ পিটিউটারিতে গিয়ে জমা থাকবে, সেখান থেকে প্রয়োজন মাফিক রিলিজ হবে। ক্লিয়ার? এবার আমরা প্রথম পার্টটায় চলে আসি, নাম্বার 1 পার্টটায় চলে আসি। এখানে কি আছে? কর্টিকোট্রপিন রিলিজিং হরমোন, যেটা বলছিলাম। তাহলে এটা কি করছে? কর্টিকোট্রপিন, মনে রাখতে হবে CRH। এই কর্টিকোট্রপিন রিলিজিং হরমোন কি করছে না অ্যাডেনোহাইপোফাইসিস অ্যান্টেরিয়র পিটুইটারিকে কি বলছে না অ্যাড্রিনোকর্টিকোট্রপিক হরমোন রিলিজ করবে। সে কি কাজ করবে না অ্যাড্রিনাল গ্ল্যান্ডের উপর কাজ করবে। অ্যাড্রিনাল কর্টিসল কাজ কী করবে না গ্লুকোকর্টিকয়েড। দেখো মিনারেলোকর্টিকয়েড ফাংশন ভালো করে বুঝে নাও। মিনারেলোকর্টিকয়েড আমরা পাবো, তার কিন্তু সিক্রেশনের পাওয়ার কিন্তু অ্যাডেনোকর্টিকোট্রপিক হরমোনের নেই। ভেরি ইম্পর্টেন্ট কথা বলছি কিন্তু। মিনারেলোকর্টিকয়েড আমরা পাবো কারণ কি আমরা জানি কর্টিকয়েডস 3 টাইপস অফ কর্টিকয়েডস রিলিজ করে, পরে আমরা পাবো। যেটা হচ্ছে কি, একটা হচ্ছে মিনারেলোকর্টিকয়েডস বাইরের পার্ট থেকে, মাঝের পার্ট থেকে গ্লুকোকর্টিকয়েড যেটা কর্টিসল, আর হচ্ছে ইনার পার্ট থেকে হচ্ছে তোমার সেক্স কর্টিকয়েডস বা গোনাডোকর্টিকয়েডস। তো এই যে তোমার অ্যাডেনোকর্টিকোট্রপিক হরমোন যেটাকে রিলিজ করাচ্ছে, তার কিন্তু ফাংশন কিন্তু মিনারেলোকর্টিকয়েড। সেখানে কে রাস রেনিন অ্যাঞ্জিওটেনসিন সিস্টেম, যেটা আমরা এক্সক্রিশনে পড়েছি, সে কাজ করাবে, পড়বো, একটু আলোচনা করে রাখলাম এই আর কি। নেক্সট হচ্ছে কি থাইরোট্রপিন রিলিজিং হরমোন TRH। সে কাকে রিলিজ করতে বলবে না থাইরয়েড স্টিমুলেটিং হরমোনকে অগ্রপিটুইটারি থেকে। কোথার উপর কাজ করবে? টার্গেট অর্গান কি থাইরয়েড গ্ল্যান্ড। সে কি করবে না থাইরয়েড হরমোন সিক্রেশন করবে। ঠিক আছে, ভালো করে বোঝো। যদি পড়ানোর পরে না বুঝতে পারো নিশ্চয়ই কোশ্চেন করবে। এই জায়গাটা না বুঝতে পারলে কিন্তু বোঝাই যাবে না অন্য কিছু। আচ্ছা, পরের হরমোনটা আলোচনা করার আগে আমি একটু বলি, এখানে কি বলা হচ্ছে রেগুলেটরি হরমোনস আর রিলিজ ইনটু দ্য হাইপোফাইসিয়াল পোর্টাল সিস্টেম ফর ডেলিভারি টু দ্য অ্যান্টেরিয়র লোব অফ দ্য পিটুইটারি গ্ল্যান্ড। খুব ভাইটাল কথা। কি ভাইটাল কথা বলা হলো এখানে? এখানে যে ভাইটাল কথাটা বলা হলো সেটা হচ্ছে যে একটা পোস্টেরিয়র পিটুইটারি থেকে যে সিক্রেশন হয় সেটা হচ্ছে অ্যাক্সনিক, মানে এই নিউরনের অ্যাক্সোনাল পার্ট থেকে সিক্রেশন হয়। আর আমাদের বডিতে দুটো পোর্টাল সিস্টেম আছে। মেনলি ভার্টিব্রেটসের ক্ষেত্রে 3টে পোর্টাল সিস্টেম থাকে আমরা জানি। তার একটা হচ্ছে হাইপোফাইসিয়াল, কারণ হাইপোফাইসিস মানে পিটুইটারি। এই হাইপোফাইসিয়াল পিটুইটারি যে পোর্টাল সিস্টেম, সেই পোর্টাল সিস্টেমের মাধ্যমেই কিন্তু কোথায় আসবে না রিলিজ করবে হচ্ছে তোমার এই হরমোনগুলো। তারপর রক্তে এই যে হরমোনগুলো আছে, ফার্স্ট পার্টের যে তোমার হচ্ছে রিলিজিং হরমোনগুলো আছে, রিলিজিং অ্যান্ড ইনহিবিটিং হরমোনগুলো আছে, এগুলো হচ্ছে হাইপোফাইসিয়াল পোর্টাল সিস্টেমের মাধ্যমে পিটুইটারিতে আসবে। আর এরা হচ্ছে আর তোমার হচ্ছে ডাইরেক্ট যেটা হবে সেটা নিউরোসিক্রেটরি সেলের মাধ্যমে। একটু খটকা লাগতে পারে কিন্তু খুব ইজি ব্যাপার, একবার যদি বুঝে যাও তাহলে কোনো অসুবিধা নেই। নেক্সট হচ্ছে কি গ্রোথ হরমোন রিলিজিং হরমোন GHRH। কাকে স্টিমুলেট করবে? করবে হচ্ছে গ্রোথ হরমোনকে। গ্রোথ হরমোন কী করবে না সোমাটোট্রপিক রিলিজিং করবে, এবং কাজ করবে কার উপরে না আমাদের লম্বা হাড়ের উপরে, মাসেলের উপরে কাজ করবে, হ্যাঁ, বৃদ্ধি করাবে। ঠিক এটাকে বাধা দেবে কে? গ্রোথ হরমোন ইনহিবিটিং হরমোন, মানে এটা GHRH আর এটা হচ্ছে GHIH। এটাই হচ্ছে সোমাটোস্ট্যাটিন। এটাকে বলা হয় সোমাটোট্রপিন, বলো না সোমাটোট্রপিন। গ্রোথ হরমোন রিলিজিং হরমোন যেটা সোমাটোট্রপিন, আর গ্রোথ হরমোন ইনহিবিটিং হরমোন হচ্ছে সোমাটোস্ট্যাটিন। বাধা দেবে গেল। নেক্সট হচ্ছে প্রোল্যাক্টিন রিলিজিং ফ্যাক্টর বা হরমোন, যাই হোক, এরা কাজ করবে প্রোল্যাক্টিনের উপর কাজ করবে এবং ম্যামারি গ্ল্যান্ডের উপরে কাজ করবে। এর কী কী কাজ আমরা পরের ডিটেলসে যাব।
তাহলে প্রোল্যাকটিন রিলিজিং ফ্যাক্টর বা হরমোন আমরা বললাম। নেক্সট হচ্ছে প্রোল্যাকটিন ইনহিবিটিং হরমোন, এ কিন্তু বাধা দেবে, ঠিক আছে, এ বাধা দেবে। নেক্সট হচ্ছে গোনাডোট্রপিন রিলিজিং হরমোন, গোনাডোট্রপিন ইনহিবিটিং হরমোনও আছে, গোনাডোট্রপিন রিলিজিং হরমোন, সে কি করবে না এই এফএসএস ফলিকল স্টিমুলেটিং হরমোন এবং লিউটেরাইজিং হরমোনকে সিক্রেশন করাবে। এর ফাংশন আমরা ডিটেলসে পড়ব পরবর্তীতে, ঠিক আছে। নেক্সট যেটা এক মিনিট, নেক্সট হচ্ছে যেটা হচ্ছে তোমার এর মাঝখানে একটা আছে একে, এই যে অ্যান্টেরিয়র পিটুইটারি, এই পরে আমরা আসবো। এর অ্যাডেনোহাইপোফিসিস হচ্ছে আর হচ্ছে নিউরোহাইপোফিসিস, দুটো পার্ট। অ্যাডেনোহাইপোফিসিস হচ্ছে, নিউরোহাইপোফিসিস হচ্ছে ইনফান্ডিবুলাম বা স্টক এবং পোস্টেরিয়র পিটুইটারি গঠিত। আর অ্যাডেনোহাইপোফিসিস দুটো পার্ট, অ্যান্টেরিয়র বা পার্স ডিস্টালিস, একে বলা হয় পার্স ডিস্টালিস আর পার্স ইন্টারমিডিয়েট। এখান থেকে একটাই হরমোন সিক্রেশন হয়, সেটা হচ্ছে মেলানোসাইট স্টিমুলেটিং হরমোন। এই মেলানোসাইট স্টিমুলেটিং হরমোন কিন্তু সম্পর্কে এনসিইআরটিতে ঠিক ঠিক একটু ঘুরিয়ে কথা বলা আছে, এটা আমরা ডিটেলস বুঝলাম, সত্যিটাও বলবো আর যেটা এনসিইআরটি সেটাও বলবো। এটা মেলানোসাইট উপরে কাজ করবে এবং এরা কী করবে না পিগমেন্টেশনের কথা বলছে। আসলে পিগমেন্টেশনটাকে না সরিয়ে দিয়ে মানে একটা অ্যাগ্রিগেশন অফ মেলানোসাইট সেলকে সরিয়ে আনবে, যার ফলে ফর্সা হয়ে যাওয়ার জায়গাটা নেয় মেনলি। যাই হোক, আর দুটো হরমোন সিক্রেশন করে কোথায়, পোস্টেরিয়র বা নিউরোহাইপোফিসিস, নিউরোহাইপোফিসিস পোস্টেরিয়র। একটা হচ্ছে এডিএইচ অ্যান্টিডায়াবেটিক হরমোন, কিডনির উপর কাজ করে, তোমরা এক্সিস্টেশনে পড়ে এসছো জানো। আর অক্সিটোসিন, অক্সিটোসিনও কাজ করে মেলের ক্ষেত্রে স্মুল মাসেলের প্রতি, ডাক্টাস ডিফেন্সের উপর কাজ করে, পোস্টের গ্ল্যান্ডের উপর কাজ করে, আর কি মেনলি কন্ট্রাকশনের উপর কাজ করে। আর ফিমেলের উপরে ইউট্রাইন স্মুল মাসেলের উপরে কাজ করবে এবং ম্যামারি গ্ল্যান্ডের উপরে কাজ করবে। ম্যামারি গ্ল্যান্ডের উপর এ কাজ করবে সিক্রেশনের জন্য, মিল্ক সিক্রেশন মানে লেট আউট মানে সিক্রেশনের জন্য, মিল্ক সিক্রেশনের জন্য কাজ করবে। আর তোমার যেখানে প্রোল্যাকটিন, প্রোল্যাকটিন কী করে, মিল্ক প্রডিউসিং, মিল্ক তৈরি করার জন্য, ম্যামারি গ্ল্যান্ড ডেভেলপ করার জন্য, ফলিকল ম্যামারি ফলিকল বৃদ্ধি করার জন্য কাজ করবে। এই হচ্ছে মোটামুটি এর সংক্ষিপ্ত মানে এই চার্টটা বোঝা হয়ে গেলে তার পরবর্তীতে আর কিন্তু অসুবিধা থাকলো না। এবার কিন্তু আমাদের পড়া কিন্তু হয়েই গেছে। এবার দেখো এনসিইআরটি কী বলছে। ফর এক্সাম্পল, হাইপোথ্যালামিক হরমোন কল্ড গোনাডোট্রপিন রিলিজিং হরমোন। দেখো এনসিইআরটিতে সব কিছু বলেনি, কিন্তু দুই একটা হরমোনের কথা বলছে। তাহলে গোনাডোট্রপিন রিলিজিং হরমোন স্টিমুলেটস পিটুইটারি সিনথেসিস অ্যান্ড রিলিজ দ্য গোনাডোট্রপিন। আমি কিন্তু ডিটেলসে বলে দিয়েছি গোনাডোট্রপিন হরমোনের কাজটা কী, তোমার ছকের মাধ্যমে পাবে। অন দ্য আদার হ্যান্ড সোমাটোস্ট্যাটিন, দেখো সোমাটোস্ট্যাটিন মানে কি, এখানে বলছে সোমাটোস্ট্যাটিন, অথচ এটার নামে হচ্ছে গ্রোথ হরমোন ইনহিবিটিং হরমোন, ঠিক আছে। তাহলে গ্রোথ হরমোন কি বলছে, অন দ্য আদার হ্যান্ড গ্রোথ হরমোন ইনহিবিটিং হরমোন ও বর সোমাটোস্ট্যাটিন ফ্রম দ্য হাইপোথ্যালামাস ইনহিবিটস দ্য রিলিজ অফ গ্রোথ হরমোন। এই গ্রোথ হরমোনের নাম কি, গ্রোথ হরমোন রিলিজিং হরমোন। ক্লিয়ার, গ্রোথ হরমোন রিলিজিং হরমোন। দেখো বুঝতে তোমাকে হবেই। তাহলে কি হচ্ছে সোমাটোট্রপিক, এই গ্রোথ হরমোন রিলিজ হরমোন, এটা হচ্ছে সোমাটোট্রপিক, সোমাটোট্রপিন, ঠিক আছে। একই হরমোনের বিভিন্ন নাম। দিস হরমোন, দেখো এই দুটো বলেই কিন্তু ছেলে আর কিছু বলছে না। দিস হরমোনস অরিজিনেটিং ইন হাইপোথ্যালামিক নিউরনস, ক্লিয়ার, কোথার থেকে তৈরি হচ্ছে না, নিউরনস থেকে তৈরি, পাস থ্রো অ্যাকশন, তাহলে নিউরন সেলের অ্যাকশনের মাধ্যমে পাস করবে। অ্যান্ড রিলিজড ফ্রম দেয়ার নার্ভ এন্ডিংস, এবং নার্ভের যে অগ্রমূল যেটা হচ্ছে বালবাস অবস্থায় থাকে সেখান থেকে এটা রিলিজ করবে। দিস হরমোন রিচ দ্য পিটুইটারি গ্ল্যান্ড থ্রু এ পোর্টাল সার্কুলেশন সিস্টেম, কোথায় না অ্যাডেনোহাইপোফিসিসের কথা বলা হচ্ছে,
যখনই পোর্টাল সাইকোসিস সিস্টেম, যেটাকে আমরা বলি হাইপোফাইসিয়াল পোর্টাল সিস্টেম, কারণ হাইপোফাইসিয়াল বলি কেন, হাইপোফাইসিস হচ্ছে কার একটা নাম, পিটুইটারির অপর নাম, and regulate the function of the anterior pituitary, that is adenohypophysis or pars distalis. Adenohypophysis pars distalis, মেনলি adenohypophysis বলাটা ঠিক হবে না, এটা pars distalis, pars distalis, ঠিক আছে। আর posterior pituitary is under the direct neural regulation, একদম ডাইরেক্ট সরাসরি তৈরি হবে এবং সেটা ট্রান্সপোর্ট হয়ে যাবে কোথায় না, পোস্টিরিয়র পিটুইটারিতে হবে, সেখানে রিজার্ভ থাকবে, প্রয়োজন মাফিক সে সিক্রেশন করবে। খুব ভাইটাল কথা, কিন্তু এটা বুঝে নিতে হবে। অ্যাকর্ডিং টু এনসিআরটির যে ডায়াগ্রামগুলো দেওয়া আছে, ব্ল্যাক কালারের যে লেবেলিংগুলো আছে, সেগুলো এনসিআরটির এক্সট্রাগুলো আমি দিয়েছি। হাইপোথ্যালামাস কোন এরিয়াটা বুঝতে পারছো, হাইপোথ্যালমিক নিউরনস কোনটাকে বুঝতে পারছো। এই নিউরন থেকে যখনই তোমার হাইপোফাইসিয়াল পোর্টাল সিস্টেমে আসছে, দ্যাট ইজ পোর্টাল হাইপোফাইসিয়াল পোর্টাল সিস্টেমের মাধ্যমে কোথায়, পার্স ডিস্টালিস, অ্যান্টেরিয়র পিটুইটারি হচ্ছে পার্স ডিস্টালিস, ভালো করে বোঝো। আর পোস্টিরিয়র পিটুইটারিকে বলছি পার্স নার্ভোসা, যেহেতু নার্ভ দিয়ে তৈরি। আর মিডিল পার্ট একদম হিউম্যানের ক্ষেত্রে মার্চ করে গেছে, সেটা হচ্ছে পার্স ইন্টারমিডিয়া। এই যে এখানটা একটু ভালো করে না বুঝতে পারলে কিন্তু একটু গণ্ডগোল হবে, ভালো করে বুঝে নাও। আমরা দুটো অংশে আগে ভাগ করে নিই। হাইপোথ্যালামাস এটা কোথায় আছে না, সিলাটার্সিকা, এই যে সিলাটার্সিকা, এই একটা এই যে অংশটা, এটা হচ্ছে সিলাটার্সিকা। কিসের, স্ফিনয়েড বোন পড়েছিলাম, স্ফিনয়েড, স্ফিনয়েড বোনের যে ফাঁপা ফাঁপা বোন আমরা জানি, এয়ারি বোন, সেই সিলাটার্সিকার মধ্যে হাইপোথ্যালামাসের এই যে সিলাটার্সিকা, এইখান থেকে, সরি এই অংশটা না, আমি ভুল বলেছি, এইখান থেকে এই রকম জায়গায় সিলাটার্সিকাটা থাকবে, এই ঠিক আছে, এই অংশটা হচ্ছে সিলাটার্সিকা। এই যে স্পেনয়েড বোন হচ্ছে এইটা, এই যে হচ্ছে এর মাঝখানটা হচ্ছে সিলাটার্সিকা, এই অংশটাকে বলবো আমরা সিলাটার্সিকা। ক্লিয়ার? তাহলে সিলাটার্সিকার মধ্যে এই অংশটা থাকবে। এবার এই পিটুইটারির পোর্টাল সার্কুলেশনটাকে বাদ দিয়ে যদি বলি, তাহলে দুটো পার্ট, একটা হচ্ছে নিউরোহাইপোফাইসিস আর দু নম্বর হচ্ছে অ্যাডেনোহাইপোফাইসিস। নিউরোহাইপোফাইসিস মানে নিউরনযুক্ত, যেটা ডিরেক্ট নিউরনযুক্ত পিটুইটারি, আর অ্যাডেনোহাইপোফাইসিস অগ্র পিটুইটারি বলা হয়। এই নিউরোহাইপোফাইসিস আবার দুটো পার্ট নিয়ে তৈরি, একটা হচ্ছে স্টক, এই অংশটাকে বলা হচ্ছে স্টক বা ইনফান্ডিবুলাম, এবং পোস্টিরিয়র পিটুইটারি বা পার্স নার্ভোসা। তাহলে এটাকে যদি এ বলি, এটাকে বি বলি, তাহলে এর আন্ডারে এক হচ্ছে ইনফান্ডিবুলাম, দুই হচ্ছে পোস্টিরিয়র পিটুইটারি বা পার্স নার্ভোসা। আর অ্যাডেনোহাইপোফাইসিসের আন্ডারে দুটো পার্ট, একটা হচ্ছে অ্যান্টেরিয়র পিটুইটারি এক বা পার্স ডিস্টালিস, এই হরমোনগুলো সব পার্স ডিস্টালিস সম্বন্ধে আলোচনা করলাম, এক্সেপ্ট মেলানোসাইট স্টিমুলেটিং হরমোন, যেটা হচ্ছে দু নম্বর, বিয়ের দু নম্বর মিডিল পার্ট, পার্টস ইন্টারমিডিয়েট, এখান থেকে একটাই হরমোন সিক্রেশন হয়, সেটা হচ্ছে কি, মেলানোসাইট স্টিমুলেটিং হরমোন। আর বাকি যত হরমোন সেটা হচ্ছে ডিস্টালিস থেকে সিক্রেশন হয়। আর পোস্টিরিয়র থেকে দুটো হরমোন, একটা হচ্ছে অক্সিটোসিন আর দু নম্বর হচ্ছে এডিএইচ বা ভেসোপ্রেসিন। ঠিক আছে, নেক্সট আমরা পড়ার মধ্যে ঢুকি। এবার যেটা হচ্ছে পোস্টিরিয়র লোব, মেইনলি আমরা জানি দিস ইজ পোস্টিরিয়র লোব আর দিস ইজ অ্যান্টেরিয়র, এটা হচ্ছে অ্যান্টেরিয়র লোব মনে করি, আমি ধরে নিচ্ছি। তাহলে এটা কি সুপ্রা অপটিক নিউক্লিয়াস আর এটা হচ্ছে প্যারাভেন্টিকুলার। দেখো ডিরেক্ট একদম এই যে অ্যাকশন পার্ট, এগুলো হচ্ছে অ্যাকশন, এই যে অ্যাকশন পার্টের অ্যাকশনের মাধ্যমে এখানে এসে যেটাকে হেরিং বডিজ বলে, বালবাস এরিয়া, এটা কিন্তু কোশ্চেনে পড়েছিল, হেরিং বডিজ কোথায় দেখতে পাওয়া যায়, এই হেরিং বডির মাধ্যমে সিক্রেশন হয় হচ্ছে তোমার অক্সিটোসিন এবং তোমার হচ্ছে কি এডিএইচ। কোশ্চেন আসতে পারে যে ডিরেক্ট সিক্রেশন হয় পোস্টেরিয়রে কোন কোন হরমোন, তখন বলতে হবে দুটো হরমোন আছে। এখানে আমরা পড়ছি যে এটা একটু পড়ি, টার্মিনাল এন্ডস অফ দ্য অ্যাকশন অফ নিউরোসেক্রেটরি সেলস অফ হাইপোথ্যালামাস আর সোলেন বলা হয়। দিস সোলেন এন্ডস আর কল হেরিং বডিজ
হরমোনস আর রিলিজড ইন দিস বডিজ। তাহলে কোন হরমোন? না দুটো হরমোন, এর ক্ষেত্রে হবে ADH অ্যান্ড অক্সিটোসিন। ওকে, বাকিটা একটু দেখে নিতে হবে। নেক্সট আমরা যেটা ঢুকবো সেটা হচ্ছে পিটুইটারি গ্ল্যান্ড। পিটুইটারি গ্ল্যান্ডকে কী বলা হয়? মাস্টার গ্ল্যান্ড, প্রভু গ্রন্থি। হ্যাঁ, যেটা এটা পড়েছিল একবার কোশ্চেন, সেই কোশ্চেন থেকে তুলেছি। একটোডার্মাল, এর অরিজিন হচ্ছে একটোডার্ম থেকে তৈরি হয়েছে। পিটুইটারি একটোডার্মাল ইন অরিজিন। তুমি বুঝতেই পারছো পিটুইটারির অবস্থানটা কোথায়, একদম ব্রেনের কাছে, সেই জন্য আমরা বলতে পারি এটা একটোডার্মাল ইন অরিজিন। মনে রাখাটা সুবিধা। পিটুইটারি গ্ল্যান্ড ইজ লোকেটেড in a bony cavity called sella turcica of sphenoid bone, আমি লিখেও দিয়েছি, and is attached to hypothalamus by infundibulum। কি বলেছি না, ইনফান্ডিবুলামের মাধ্যমে ও যুক্ত থাকে। তার মানে এই যে হচ্ছে সিলা টার্সিকা, তাহলে এই যদি হাইপোথ্যালামাস হয় তাহলে এইভাবে এরকম নেমে আসছে তোমার, আমি ধরে নিচ্ছি এটা মিডল পার্ট, তাহলে এটা স্টক, এই স্টকের কথা বলা হচ্ছে অ্যাটাচ উইথ স্টক, যে স্টকের কথাটা বলছে ইনফান্ডিবুলাম। ঠিক আছে, ইট ইজ ডিভাইডেড অ্যানাটমিক্যালি ডিভাইডেড করা হয়েছে ইন্টু অ্যাডেনো হাইপোফিসিস, অ্যাডেনো মিনস অ্যান্টিরিয়র, যাতে বুঝতে তোমার সুবিধা হয় আমি লিখে দিলাম, এবং এ নিউরো হাইপোফিসিস। হাইপোফিসিস কথার অর্থ পিটুইটারি। ওকে, নেক্সট আমরা পড়বো অ্যাকর্ডিং টু এনসিইআরটি অ্যাডেনোহাইপোফাইসিস। অ্যাডেনোহাইপোফাইসিস কনসিস্ট টু পোর্শন, পার্স ডিস্টালিস অ্যান্ড পার্স ইন্টারমিডিয়া। বুঝতে কোনো অসুবিধা নেই, পার্স ডিস্টালিস অ্যান্ড পার্স ইন্টারমিডিয়া। পার্স ডিস্টালিস রিজিয়ন অফ পিটুইটারি commonly called anterior pituitary, okay, produce growth hormone। কি হরমোন? গ্রোথ হরমোন। ক্লিয়ার? এই গ্রোথ হরমোনকে সিক্রেশন করতে বলেছে কে? গ্রোথ হরমোন রিলিজিং হরমোন। কোথার থেকে সিক্রেশন হয়েছে? না হাইপোথ্যালামাস। আবার একেই বাধা, তার নাম কি? এখানে বলবো সোমাটোট্রপিন। আর একে বাধা দেওয়ার জন্য কি আসবে? না গ্রোথ হরমোন ইনহিবিটিং হরমোন, তাকে বলবো সোমাটোস্ট্যাটিন। ক্লিয়ার? নেক্সট হচ্ছে প্রোল্যাকটিন, থাইরয়েড স্টিমুলেটিং, সব পিটুইটারি অগ্রপিটুইটারি থেকে। অ্যাডিনোকর্টিকোট্রপিক হরমোন, লিউটিনাইজিং হরমোন। এর আরেকটা নাম হচ্ছে ইন্টারস্টিয়াল সেল স্টিমুলেটিং হরমোন। আমরা যখন হিউম্যান রিপ্রোডাকশন পড়বো, এরপরেই হয়তো ঢুকে যাব আমরা, সেখানে আমরা দেখতে পাবো ইন্টারস্টিয়াল সেল স্টিমুলেটিং হরমোন, তাহলে লিউটিনাইজিং হরমোন অ্যান্ড ফলিকল স্টিমুলেটিং হরমোন। তাহলে এই হরমোনগুলো কোথার থেকে সিক্রেশন হয়? না পার্স ডিস্টালিস থেকে। তার মানে অ্যাডেনোহাইপোফিসিস বললে ঠিক হবে না, বলবো হচ্ছে অ্যান্টেরিয়র পিটুইটারি। পার্স ইন্টারমিডিয়েট থেকে একটাই হরমোন সিক্রেশন হয়, লোহান হরমোন, মেলানোসাইট স্টিমুলেটিং হরমোন। মানুষের ইন হিউম্যানস দ্য পার্স ইন্টারমিডিয়েট অলমোস্ট মাস্ট, একদম পার্স ডিস্টালিসের সঙ্গে একদম লেগে রয়েছে প্রায়। নেক্সট হচ্ছে নিউরো হাইপোফিসিস। নিউরো হাইপোফিসিস সম্বন্ধে আমরা জানি। এবার নিউরো হাইপোফিসিস হচ্ছে পার্স নার্ভোসা বলি তাকে। ঠিক আছে, ইজ নোন অ্যাজ পোস্টেরিয়র পিটুইটারি। এখন আমাদের মুখস্থ হয়ে গেছে নিশ্চয়ই। কী করে? না স্টোর করে এবং রিলিজ করে দুটো হরমোনকে। স্টোর করবে যদি, তাহলে কোথার থেকে নিশ্চয়ই পাবে? কোথার থেকে পাবে? না হাইপোথ্যালামাস থেকে পাবে। এবং রিলিজের কাজ হচ্ছে, নিউরো হাইপোফিসিসের কাজ হচ্ছে কি করা? সিনথেসাইজ করা নয়। ভালো করে বুঝে নেবো, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কথা বলছি। যে দুটো হরমোন এখান থেকে এখানে স্টোর হয় এবং রিলিজ হয়, যেমন ভেসোপ্রেসিন বা এডিএইচ, অক্সিটোসিন বা পিটোসিনও বলা হয়, এই দুটো হরমোন সিনথেসিস হয় কোথায়? নিউরাল সেল অফ হাইপোথ্যালামাস। সেখান থেকে ডিরেক্ট অ্যাকশনের মাধ্যমে চলে আসবে কোথায়? নিউরো হাইপোফিসিসে বা পার্স নার্ভোসাতে।
এইখানে এসে এরা স্টোর হবে এবং নির্দিষ্ট সময় রিলিজ হবে। এইখানে কিন্তু বলেছে হুইচ আর অ্যাকচুয়ালি সিনথেসাইজড বাই হাইপোথ্যালামাস অ্যান্ড আর ট্রান্সপোর্টের অ্যাক্সোনালি, মানে অ্যাকশন প্রান্ত থেকে নিউরোহাইপোথ্যালামাস সিক্রেশন। তাহলে কী হলো না, সিনথেসাইজ করবে হাইপোথ্যালামাস এবং সে অ্যাকশনের মাধ্যমে স্টোর হবে নিউরোহাইপোথ্যালামাসে, সেখান থেকে রিলিজ হবে বা সিক্রেশন হবে টার্গেট অর্গানে। ওভার সিক্রেশন অফ গ্রোথ হরমোন, গ্রোথ হরমোনকে আমি এখানে লিখে দিলাম তোমার মনে যাতে থাকে সোমাটোট্রপিন, সোমাটোট্রপিন হরমোন, ঠিক আছে। গ্রোথ হরমোন স্টিমুলেটস অ্যাবনর্মাল গ্রোথ অফ বডি লিডিং জাইগান্টিজম and low secretion of growth hormone is in stunted growth resulting dwarfism। যেমন ক্লাউন, যেমন জোকারদের দেখি না, যারা জোকার বলি যে ইয়েতে থাকে, তাদের কিন্তু আইকিউ কিন্তু নর্মাল মানুষের মতন, তাদের একটাই অসুবিধে, তারা লম্বায় কম হলে বলে তাদের যে আইকিউ কম না তা নয়, কিন্তু তারা লম্বায় খাটো হচ্ছে একটাই কারণে, নাকি তাদের বাচ্চা অবস্থায় তোমার গ্রোথ হরমোন সিক্রেশন কম হয়েছে, সেই জন্য তারা ডোয়ার্ফিজম দেখা যায়, ড্রাফিজম। কিন্তু জাইগান্টিজম তাদের কি না অতিরিক্ত সিক্রেশন হয়েছে, তারা দীর্ঘকায় হয়ে গেছে, অনেক লম্বা হয়ে গেছে, সেটা তো আমরা জানি যে মাসেল এবং বোনের উপর কাজ করে। ওকে, এটা আমি লিখলাম কেন না, এটা মনে রাখার জন্য, এদের কিন্তু আইকিউ নর্মাল। এক্সেস সিক্রেশন অফ গ্রোথ হরমোন ইন অ্যাডাল্ট, যদি অ্যাডাল্ট মিডিল এজে যদি হয়, তবে কিন্তু একটা বিপদ সংকুল অবস্থা দেখা দেয়, একটি রোগ দেখা দেয়, যার ফলে কিন্তু ঠিক সময় না ধরা পড়লে মৃত্যু পর্যন্ত হয়ে যেতে পারে এবং তার ট্রিটমেন্ট করা সম্ভব না। আসলে এটা যখন ধরা পড়ে তখন কিন্তু আর কিছু করার থাকে না। কেন আমি বিস্তৃতভাবে বলছি, যেটা হচ্ছে কি এক্সেস সিক্রেশন অফ গ্রোথ হরমোন ইন অ্যাডাল্ট স্পেশালি মিডিল এজ রেজাল্ট সিভার ডিসফিগারমেন্ট স্পেশালি ইন ফেস। কী হয় ভালো করে বোঝো, যদি গ্রোথ হরমোন সিক্রেশন আমাদের যখন বয়স হয়ে গেছে, তোমাদের মোটামুটি তোমাদেরও হয়ে গেছে মোটামুটি, আর বাড়ার চান্স খুব কম তোমাদের, এই যে কোনের নিচে যে আমাদের বোন তৈরি হয়ে গেছে, আমাদের হাইপোফাইসিসে টান্টেড হয়ে গেছে, এখান থেকে আর হবে না। কিন্তু মিডিল এজে গিয়ে তোমার ফেস বা যাদের এই রোগটা হয়, তাদের ফেসের যে বোনগুলো আছে, ফেসে মানে আমাদের যে মুখমণ্ডলের যে বোনগুলো আছে, সেগুলো তো বৃদ্ধি আর ঠেকাতে পারছি না, যার ফলে সেই বোনগুলো কিন্তু এমনভাবে বাড়া শুরু করে যাতে আমাদের ফিগারটা, ফেসের ফিগারটা সিভিয়ার ডিসফিগার হয়ে যায়, এবং সেই অবস্থানকে আমরা কি বলি অ্যাক্রোমেগালি। এবং অ্যাক্রোমেগালিতে দেখবে চোয়াল অতিরিক্ত লম্বা হয়ে যায় এবং দুপাশে তোমার ফেস পুরো চ্যাপটা মতন হয়ে যায় একদম, which may lead to serious complication and premature death if unchecked। যদি ঠিক আমরা যদি চেক না করা যায় তবে প্রিমেচিওর ডেথ হয়। দিস ডিজিজ, দুঃখের বিষয় হচ্ছে এই ডিজিজ ইজ হার্ড টু ডায়াগনোস ইন আর্লি স্টেজ and often goes undetected for many years until change in external features become noticeable। যতক্ষণ না নোটিস করা, আর নোটিস করা গেলে তারপরে যদি চেক না করা হয় তবেই কিন্তু মৃত্যু অবশ্যম্ভাবী। তাহলে এই রোগটা কি বলবো অ্যাক্রোমেগালি। প্রোল্যাক্টিন কোথা থেকে সিক্রেশন হয়, সব কিন্তু আমরা অগ্রপিটুইটারি হরমোন পড়ছি, কিন্তু ভালো করে বুঝে নাও। প্রোল্যাক্টিন আমরা জানি ল্যাকটোজ কথাটা হচ্ছে মানে দুধের সঙ্গে সম্পর্কিত, সেটা প্রোল্যাক্টিন রেগুলেটস দ্য গ্রোথ অফ ম্যামারি গ্ল্যান্ডস অ্যাকর্ডিং টু এনসিইআরটি। আমি আরেকটু লিখলাম ম্যামারি অ্যালভিওলাই অলসো ডেভেলপড এই গ্ল্যান্ডটা থেকে, এটাও মনে রেখো। ম্যামারি গ্ল্যান্ডকে ডেভেলপ করার জন্য প্রোল্যাক্টিন, এবং কি বলছে ফর্মেশন অফ মিল্ক, দুধ তৈরি করতে সাহায্য করবে, সিক্রেশন করতে নয়। কিন্তু ক্লিয়ার হয়েছে? ভালো করে বুঝে নাও। 3টে কাজ অ্যাকর্ডিং টু এনসিইআরটি, 2টো কাজ, গ্রোথ করবে মেমোরি গ্ল্যান্ডকে আর ফর্মেশন করবে মিল্ককে।
আমি বলছি কি এর সঙ্গে আরেকটা কাজ আছে, ম্যামারি অ্যালভিওলাইকে ডেভেলপ করবে। তাহলে সিক্রেশন কিন্তু প্রোল্যাক্টিন করাবে না, সিক্রেশন করবে অন্য হরমোন। আমি আসছি, আগেও আলোচনা করেছি, পরে বলছি। থাইরয়েড স্টিমুলেটিং হরমোন, সিনথেসিস অ্যান্ড সিক্রেশন থাইরয়েড হরমোন, থাইরয়েড গ্ল্যান্ড, এটা আমরা ডিটেলসে পড়বো। অ্যাডেনোকর্টিকোট্রপিক হরমোন কী বলছে, রেগুলেট অ্যান্ড সিনথেসিস সিক্রেশন। স্টেরয়েড হরমোন, স্টেরয়েড হরমোন কোনগুলো, মূলত যেগুলো হচ্ছে তোমার কর্টেক্স থেকে সিনথেসিস হবে স্টেরয়েড হরমোন, ভালো করে বুঝে নাও। অ্যাড্রিনাল কর্টেক্স থেকে সিক্রেশন করে স্টেরয়েড হরমোন। আর প্রোটিনেসিয়াস হরমোন যেমন অ্যাড্রিনালিন, নর অ্যাড্রিনালিন বা এপিনেফ্রিন, নন এপিনেফ্রিন। অ্যাড্রিনালিনের আরেকটা হচ্ছে এপিনেফ্রিন, আর নর অ্যাড্রিনালিন আরেকটা হচ্ছে নর এপিনেফ্রিন। এগুলো হচ্ছে প্রোটিনেসিয়াস হরমোন। এরা হচ্ছে কোথার থেকে সিক্রেশন হয় না, মেডুলা অংশ থেকে সিক্রেশন হবে, ঠিক আছে। সেই জন্য বলা হচ্ছে যে অ্যাড্রিনোকর্টিকয়েড হরমোন স্টিমুলেট সিনথেসিস অ্যান্ড সিক্রেশন অফ স্টেরয়েড হরমোন। এই স্টেরয়েড হরমোনকে কিন্তু এনসিআরটি বলছে যে অ্যাড্রিনোকর্টিকয়েড স্টিমুলেট দ্য সিনথেসিস অ্যান্ড সিক্রেশন অফ স্টেরয়েড হরমোন কল্ড গ্লুকোকর্টিকয়েড ফ্রম অ্যাড্রিনাল কর্টেক্স। কথাটা কিন্তু ঠিক নয়, কিছু করার নেই, তোমাকে মেনে নিতে হবে এনসিআরটি। গ্লুকোকর্টিকয়েডসের যে পার্ট আছে, এগুলো তো একটা পার্ট নয়। গ্লুকোকর্টিকয়েডসের যে মেনলি কর্টিকয়েডস হচ্ছে যেটা হচ্ছে তোমার থেকে ইয়ের থেকে তৈরি হবে কর্টিসোল, এটা কিন্তু মূলত স্টেরয়েড হরমোন নয়। স্টেরয়েড হরমোন হচ্ছে মিনারেলোকর্টিকয়েডস এরা। আচ্ছা, যাই হোক, তবু কিছুটা মেনে নেওয়া যেতে পারে। তবে এনসিআরটির কথাটা কিন্তু এখানে কিন্তু কিছু করার নেই। এখানে সবচেয়ে ঠিকঠাক লিখতে বলতে স্টেরয়েড হরমোন সিক্রেটেড বাই অ্যাড্রিনাল কর্টেক্স অ্যান্ড প্রোটিনেসিয়াস হরমোন সিক্রেশন কোথায় হবে না, এর থেকে কি বলে, মেডুলা অংশ থেকে। কিন্তু এই যে আমি কথাগুলো বলছি, এই কথাগুলো তোমার মাথা থেকে ঘুরিয়ে ফেলো, যদি সেরকম প্রশ্ন হয় তখন তুমি করবে। কিন্তু এখানে যে কথাটা লেখা আছে সে কথাটাকেই একদম ধরে এগোতে হবে। লিউটেনাইজিং হরমোন অ্যান্ড ফলিকল স্টিমুলেটিং হরমোন স্টিমুলেটস gonadal activity and hence are called gonadotropins, যেহেতু এটা গোনাড সম্পর্কিত সেরকম। ইন মেলস লিউটেনাইজিং হরমোন বা ইন্টারসেল লিডিক সেল, কী করে মনে রাখবে, লিডিক সেলের উপর কাজ করে। এল আছে মেলের ক্ষেত্রে লিডিক সেল, এফ আছে এফ আছে মেলের ক্ষেত্রে, এফ যদি এ বলছে এস আছে ফলিকুলার এস আছে, অর্থাৎ সার্টোরি সেল। এই দুটো মনে রাখার সবচেয়ে ভালো পন্থা, ক্লিয়ার। তাহলে লিউটেনাইজিং হরমোন বা ইন্টারসেলুলার অ্যাক্টর কার উপর কাজ করবে, লিডিক সেল। কি স্টিমুলেশন সিনথেসিস করবে কি অফ হরমোনস কল্ড অ্যান্ড্রোজেন, অ্যান্ড্রোজেন মেইনলি ফ্রম টেস্টিস, দিট ইজ টেস্টোস্টেরন। অ্যান্ড্রোজেন বলতে মূলত মেলের ক্ষেত্রে আমরা টেস্টোস্টেরনকেই বুঝি, ঠিক আছে। আর ফিমেলের ক্ষেত্রে কিন্তু আমরা যদি অ্যান্ড্রোজেন বলে তাহলে আমরা তাকে বলবো কি স্ট্রোজেনকে বুঝবো, প্রজেস্টরনকে কিন্তু হয়তো দুটোকেই বলা হয়, কিন্তু মূলত স্ট্রোজেনকে বোঝে না। আর মেলের ক্ষেত্রে তো টেস্টোস্টেরনকেই বলা হয়। তাহলে আর ফলিকুল স্টিমুলেটিং হরমোন কী করে না, স্পারমাটোজেনেসিসের উপরে কাজ করে, হতে সাহায্য করে। কার উপর কাজ করবে, সার্টোরি সেল। আমরা 12 পার্টে এটা আমরা দেখে নেব। ইন ফিমেল লিউটেনাইজিং হরমোন অ্যাক্ট অন গ্রাফিয়ান ফলিকল। গ্রাফিয়ান ফলিকল মানে কি, যে ফলিকলগুলো ম্যাচিউর হয় তা গ্রাফিয়ান ফলিকল বলে, যে ওভুলেশন করতে। লিউটেনাইজিং হরমোন মেনলি ওভুলেশন অফ ফুললি ম্যাচিওর, যেটা হচ্ছে গ্রাফিয়ান ফলিকলের উপর কাজ করবে, আর মেনটেন দ্য কর্পাস ক্যালোসাম, এবং কি কর্পাস লুটিয়ামকে ক্যালোসাম বলছি কেন, কর্পাস লুটিয়াম মানে যখন গ্রাফিয়ান ফলিকল থেকে ওভুলেশন হয়ে যায়, মানে ডিমটা বেরিয়ে গেল, তারপর যে তোমার যে ফ্র্যাকচার হওয়া বা অংশটা পড়ে রইল, মানে বলতে গেলে নারকেল থেকে একটা ছোবড়াযুক্ত নারকেল থেকে নারকেলটা বের করে নিয়ে যে ছোবড়াটা পড়ে থাকে, সেই কর্পাস লুটিয়াম, সেটাকে মেনটেন করবে কে না, এই লিউটেনাইজিং হরমোন। খুব ভাইটাল কথা। তাহলে কী বলছে, ইন ফিমেলস লিউটেনাইজিং হরমোন কী করবে না, ওভুলেশন করবে ফুললি ম্যাচিওর ফলিকলসকে, ওভুলেশন করতে সাহায্য করবে, অ্যান্ড মেনটেন কর্পাস লুটিয়াম from the remnant of Graafian follicles after ovulation হওয়ার পরে। আর ফলিকল স্টিমুলেশন হরমোন কী করবে না, গ্রোথ করতে, বৃদ্ধি করতে এবং ডেভেলপ করতে, বিকাশ করতে সাহায্য করবে গ্রাফিয়ান ফলিকলকে।
গ্রাফিয়া ওভারিয়ান ফলিকলকে গ্রাফেন বলছি ওভারিয়ান ফলিকল মানে যে ছোটো ফলিকলগুলোকে তৈরি করবে বড় বড় করে আস্তে আস্তে গ্রাফেন ফলিকলে তৈরি করতে সাহায্য করবে কে না ফলিকল স্টিমুলেটিং হরমোন। এগুলো আমরা 12 ডিটেলসে পড়বো। নেক্সট হচ্ছে মেলানোসাইট স্টিমুলেটিং হরমোন। এই যে এইখানে যে কথাগুলো বলা হচ্ছে অ্যাক্টস অন মেলানোসাইট, একদম ঠিক কথা, মেলানিন কন্টেনিং সেল অ্যান্ড রেগুলেটস পিগমেন্টেশন। এই যে পিগমেন্টেশন অফ স্কিন, এই পিগমেন্টেশন বুঝতে আমরা বুঝেই ঝট করে ধরে নিই যে গায়ের রং কালো হয়ে যাবে, ঠিক আছে, কিন্তু তা নয়, পিগমেন্টেশনকে রেগুলেট করবে, এটা কিন্তু এখানে বলা হচ্ছে, বুঝে নাও। অক্সিটোসিন, আমরা এটা পরে ডিটেলসে যাব। অক্সিটোসিন কোথার থেকে সিক্রেশন হয় আমরা জেনে গেছি। একে মেইন কি বলে, পার্চুরেশন হরমোন বলে, কারণ হচ্ছে কি প্রসবের সময় এই হরমোনটা কাজে দেয়, সেই জন্য একে বলে পার্চুরেশন হরমোন। অ্যাক্টস অন স্মুথ মাসেল, স্মল মাসেল কার না ইউটেরাইন, ইন কেস অফ ফিমেল কোন মায়োমাইট্রিয়াম যে আমাদের ইউটেরাইনের যে লেয়ার মাসেল লেয়ার তার উপর কাজ করবে সংকোচন করতে এবং বেবিকে কী করবে না মায়ের প্লাসেন্টা থেকে বাইরে বেরিয়ে আসতে সাহায্য করবে। অফ আওয়ার বডি অ্যান্ড স্টিমুলেটস দেয়ার কন্ট্রাকশন করতে সাহায্য করবে অক্সিটোসিন। ইন ফিমেলস ইটস রেগুলেটস ভিগোরাস কন্ট্রাকশন অফ ইউটেরাস স্মুথ মাসেলকে অ্যাট দ্য টাইম অফ চাইল্ড বার্থ। নেক্সট প্রোল্যাকটিন কী করেছিল, প্রোডাকশন অফ মিল্ক করেছিল। আর এই যে অক্সিটোসিন ভেরি ইম্পর্টেন্ট, মিল্ক ইজেকশন, সিক্রেশন, ইজেকশন লে ডাউন করবে ফ্রম ম্যামারি গ্ল্যান্ড। তাহলে ম্যামারি এটা তখনই হবে, বাচ্চা যখনই জন্মাবে তখনই কিন্তু ম্যামারি গ্ল্যান্ডে মিল্ক আসবে এবং অক্সিটোসিন সিক্রেশন করবে এবং তারপরে কিন্তু মিল্ক ইজেকশন হবে। সেই জন্য অক্সিটোসিনের সঙ্গে বাচ্চা প্রসবের বিশেষ সম্পর্ক, তার আগে কিন্তু মিল্ক ইজেকশন হয় না। সেই জন্য প্রোডাক্টিং কিন্তু মিল্ক প্রোডাকশন করতে পারে, ম্যামারি গ্ল্যান্ড ডেভেলপ করতে পারে, গ্রোথ করতে পারে, ম্যামারি ফলিকল গ্রোথ করতে পারে, কিন্তু মিল্ক সিক্রেশন করবে একমাত্র অক্সিটোসিন। সেই জন্য মায়ের ম্যামারি গ্ল্যান্ডে তখনই দুধ সিক্রেশন হবে যখন তার বাচ্চা তার কোলে আসবে। ক্লিয়ার? নেক্সট ভেসোপ্রেসিন। প্রেসিন কথাটা থেকে আমরা বুঝতে পারছি প্রেশার ক্রিয়েট করে, আমরা এতে বুঝেছি। আর এটা হচ্ছে ভিসারাল অর্গান। ওকে, অ্যাক্টস মেইনলি অন কিডনি, জানি আমরা, জেনে এসছি সবই, এক্সিজেন পড়েছি। অ্যান্ড স্টিমুলেট রিঅ্যাবজর্পশন ওয়াটার, রিঅ্যাবজর্পশন করে কোথায় না ডিস্টাল কনভলিউটেড টিউবিউল অ্যান্ড কালেক্টিং ডাক্টে করে। এবং ইলেকট্রোলাইটস, সোডিয়াম, মনে পড়ছে কিনা জানি না, আমরা জানি সোডিয়াম আয়ন, এবং এটা দুটোকে কাজ করে অ্যালডোস্টেরন হরমোন, সব কিন্তু ভুলে গেলে চলবে না। অ্যান্ড দেয়ার বাই রিডিউস লস অফ ওয়াটার থ্রু ইউরিন, দ্যাট ইজ ডায়াবেটিস। মানে যখন মূত্র তরল হয়, তুমি বলতে পারো মূত্র তো স্যার তরলই, আসলে যদি ইলেকট্রোলাইটস থাকে তখন মূত্র গাঢ় হয়ে যাবে, ব্লাডের ভলিউম বেড়ে যাবে। আবার যদি ব্লাডে যদি ইলেকট্রোলাইট বেড়ে যায় তাহলে ব্লাডের ভলিউম কমে যাবে, প্রেশার কমে যাবে। হ্যাঁ, তো ডাইউরেসিস কথার অর্থ হচ্ছে লস অফ ওয়াটার, তাহলে অ্যান্টি ডাইউরেসিস তাহলে রক্ষণ হবে, লস অফ ওয়াটারটা প্রিভেনশন হবে, সেই জন্য ভেসোপ্রেসিন বা অ্যান্টি ডায়োরেটিক। তাহলে কিডনি, ডিস্টাল কনভলিউটেড টিউবিউল এবং কোথায় কালেক্টিং টিউবিউল, হেন্স ইট ইজ কল্ড অ্যান্টি ডায়োটিক হরমোন। তাহলে কি করছে না, জল অতিরিক্ত যেমন যদি সেই রোগটা হয়, যেমন ইনসিপিটাস, মেলিটাস ইনসিপিটাস যদি হয় তখন কিন্তু এই এডিএ সিক্রেশন কম হয়। অ্যান্ড এম্পেয়ারমেন্ট, দ্যাট ইজ ড্যামেজ, এফেক্টিং সিনথেসিস অ্যান্ড রিলিজ অফ এডিএ, যদি এরকম ঘটনা ঘটে কি রেজাল্ট হবে, ইন এ ডিমিনাইজিং অ্যাবিলিটি অফ কিডনি টু কনজার্ভ ওয়াটার। তাহলে ডিমিনাইজড অ্যাবিলিটি হয়ে যাচ্ছে
কিডনির, সে আর ওয়াটার কনজার্ভ করতে পারছে, লিডিং করবে, সে কি লিডিং টু ওয়াটার লস, সে ওয়াটার লস করবে কিসের মাধ্যমে, মূত্রের মাধ্যমে, এবং কী হবে, দেহ ডিহাইড্রেশন হয়ে যাবে, বডি ডিহাইড্রেটেড হবে, সে বারবার জল খাবে, বারবার তার ইউরিন হবে। এই কন্ডিশনটাকে আমরা বলবো ডায়াবেটিস ইনসিপিটাস। ডায়াবেটিস হচ্ছে টু টাইপস, একটা হচ্ছে ইনসিপিটাস এবং হচ্ছে তোমার হচ্ছে মেলিটাস, আর মেলিটাস হচ্ছে টু টাইপস, সেটা হচ্ছে টাইপ 1 এবং টাইপ 2, সেটা আমরা পরে পড়ব। তাহলে এই ডিজিজটা কখন হচ্ছে ডায়াবেটিস ইনসিপিটাস, না যখন এডিএস সিক্রেশন কমে যাচ্ছে এবং বডি ডিহাইড্রেশন হচ্ছে, লস অফ ওয়াটার বেড়ে যাচ্ছে, সে বারবার জল খাচ্ছে এবং বহুমূত্র রোগ হচ্ছে। নেক্সট আমরা তাহলে এতক্ষণ আমরা পিটুইটারির বিভিন্ন হরমোন পড়লাম। এবার যেটা আসছি সেটা হচ্ছে পাইনিয়াল গ্ল্যান্ড। পাইনিয়াল গ্ল্যান্ডের অবস্থান কোথায়, না রুফ একদম। একে এর আর এটা আসতে পারে বলে আমি দিয়েছি অ্যানাদার নেম হচ্ছে এপিফাইসিস সেরিব্রি বলা হয় পেনিয়াল গ্ল্যান্ড, কারণ একদম এপিফাইসিস মানে পিটুইটারির ওপর অবস্থান করে এবং সেরিব্রিয়াল হেমিস্ফিয়ারে, সেই জন্য এপিফাইসিস সেরিব্রি। পাইনিয়াল গ্ল্যান্ড ইজ লোকেটেড অন দ্য ডরসাল সাইড অফ ফোরমেন। তাহলে কোথায় থাকছে, ডরসাল সাইড, রুপ হবে, ফ্রম দ্য রুপ অফ ডায়ান্সেফালাম। ক্লিয়ার, ডায়ান্সেফালামের রুপ, তার মানে একদম ওপরে চলে গেল, এপিথ্যালামাসের উপরে চলে। পাইনিয়াল সিক্রেটস হরমোন একটাই হরমোন করে, মেলাটোনিন। কি করে, মেলাটোনিন। এই হরমোনটার একটা নাম হচ্ছে স্লিপ হরমোন, কারণ ঘুম এবং জেগে ওঠা এই হরমোনটার উপর নিয়ন্ত্রণ করে। মানুষ যদি ইচ্ছা করে এই হরমোনটাকে নির্দিষ্ট সময় ঘুমোতে যাওয়া এবং নির্দিষ্ট সময় জেগে ওঠার উপর নির্ভর করে। সেই জন্য তোমরা যারা যারা পরীক্ষা দিচ্ছ প্রত্যেককে বলছি, দুপুরে 2টো থেকে 5টা 5 PM পর্যন্ত কেউ ঘুমোতে যাবে না। 2 to 5 PM কখনো ঘুমোতে যাবে না দুপুরবেলায়, কারণ মেলাটোনিন যদি একবার অভ্যস্ত হয়ে যায় পরীক্ষার সময় কিন্তু তোমার একটু কষ্ট হতে পারে, হয়তো ঘুম আসবে না কিন্তু তোমার একটু জীবনী বা মানে শরীরটা তোমাকে 100% এফেক্টটা নাও দিতে পারে। সেই জন্য যখন যখন তোমার পরীক্ষা চলবে সেই টাইমের 1 ঘন্টা আগের থেকে 1 ঘন্টা পরে কখনোই ঘুমোতে যাবে না। মাথায় রেখো কিন্তু যে কথাগুলো বললাম। যারা 11-এ পরীক্ষা দেবে তারা সেরকম, 12-এ যারা পরীক্ষা দেবে ঠিক টাইম করে। আমি এনসিআরটির তোমার এনসিআর বলছি, নিট পরীক্ষার কথা বলছি, যেহেতু 2টো থেকে 5টার মধ্যে হয় সেই জন্য খবরদার এখন থেকে ঘুমোতে যাবে না। মেলাটোনিন প্লে কী করে না, প্লেস করছে একটা ভেরি ইম্পর্টেন্ট রোল, রেগুলেশন অফ 24 আওয়ার্স ডিউরনাল রিদিম অফ আওয়ার বডি, একদম সমস্ত কিছু। সেই জন্য এটা হচ্ছে ক্লক, বায়োলজিক্যাল ক্লকও মতন হয়। ফর এক্সাম্পল, ইট হেল্পস ইন মেনটেনিং দ্য নর্মাল রিদিম অফ স্লিপ ওয়েক সাইকেল। ক্লিয়ার, বডি টেম্পারেচার, তার মানে কি ঘুমোতে যাওয়ার আগে আমাদের বডি টেম্পারেচার আস্তে আস্তে লো হয়ে যাবে, হাই টেম্পারেচারে কখনো ঘুম আসতে পারে না। মেলাটোনিন অলসো ইনফ্লুয়েন্স মেটাবলিজম, কী করবে, অ্যান্ড পিগমেন্টেশন। এই যে পিগমেন্টেশন কথাটা এখানে আছে, কি এর মধ্যে একটু অসুবিধা আছে যেটা আমি পরে আলোচনা করেছি। এই পিগমেন্টেশনটা কি বলছি, মেলাটোনিন অলসো ইনফ্লুয়েন্স মেটাবলিজম, পিগমেন্টেশন অ্যান্ড মেনস্ট্রুয়াল সাইকেল অ্যাজ ওয়েল অ্যাজ ডিফেন্স ক্যাপাবিলিটি, সব ঠিক আছে। এই পিগমেন্টেশন বলতে এইটা বোঝানো চাইছে, এখানে আমি তলা লিখেও দিচ্ছি, অ্যাকচুয়ালি মেলাটোনিন ইনফ্লুয়েন্স ডিপিগমেন্টেশন, পিগমেন্টেশন না, ডিপিগমেন্টেশন। কারণ কি, মনে করো মেলাটোনিন কী করবে, এই হচ্ছে বডির একটা এরিয়া, এইখানে যে তোমার মেলানোসাইট মেলানিনগুলো আছে সেইগুলোকে কী করবে না, একটা জায়গায় নিয়ে আসবে, এই একটা জায়গায় নিয়ে আসবে, অ্যাকুমুলেশন করবে, যার ফলে এই এরিয়াটার এই জায়গাটায় নিয়ে আসলো, তাহলে বাকি জায়গাটা ফেয়ার হয়ে গেল। সেই জন্য বলা হচ্ছে যে অ্যাকচুয়ালি মেলাটোনিন ইনফ্লুয়েন্স ডিপিগমেন্টেশন বাই অ্যাকুমুলেশন অফ মেলানিন ইন এ প্লেস কজিং ফেয়ারনেস অফ স্কিন। এই পিগমেন্টেশন বলতে কিন্তু এটা বোঝানো যাচ্ছে, কিন্তু কিছু করার নেই, এই মেলাটোনিনের কাজই হচ্ছে তাই,
কিন্তু তোমাকে কিন্তু বলছিলাম মেডিকেল কলেজে গিয়ে যখন পড়বে তখন কিন্তু বলবে স্যার ভুল পড়িয়েছিল, সেই জন্য আমি এটা দিয়ে রাখলাম যাতে তুমি বলার সুযোগ না পাও। এই যে পিগমেন্টেশন, এই পিগমেন্টেশন বলতে কি ডিপিগমেন্টেশন, কিন্তু এনসিআরটিকে একদম মাতাজি মনে করে তোমাকে মনে রাখতেই হবে। মেলাটোনিন অলসো ইনফ্লুয়েন্স মেটাবলিজম, পিগমেন্টেশন, মেনস্ট্রুয়াল সাইকেল এবং ডিফেন্স ক্যাপাবিলিটি। নেক্সট আমরা পড়ব থাইরয়েড গ্ল্যান্ডস। থাইরয়েড গ্ল্যান্ড এটা হচ্ছে লার্জেস্ট এন্ডোক্রিন গ্ল্যান্ড, অবশ্যই মনে রাখবে লার্জ সবচেয়ে বড়, এবং বাটারফ্লাই শেপেড গ্ল্যান্ড, একদম বাটারফ্লাই শেপেড গ্ল্যান্ড, এরকম বাটারফ্লাই শেপেড বা এইস গ্ল্যান্ডও বলা হয়। বাটার, এখানে ইসমাস থাকে, ইসমাস কানেকটিভ টিস্যু, এটা হচ্ছে নল গ্ল্যান্ডুলার। আর এর হচ্ছে ডরসাল সাইডে এরকম থাকবে কি 4টে প্যারাথাইরয়েড থাকবে, ঠিক আছে। আমরা একটু বুঝে, থাইরয়েড গ্ল্যান্ড ইজ কম্পোজড অফ 2 lobes, এইচ শেপেড, which are located on either side of trachea at the joint of trachea and larynx। তার মানে কোনটা ল্যারিংস মনে আছে, পড়িয়েছি তো না পড়া, এই ল্যারিংস আর এইখান থেকে মনে করো ট্যাকিয়া শুরু হলো, ভালো করে বুঝে নাও, এই ট্যাকিয়া শুরু হলো, তাহলে কোথায় থাকবে না এই জায়গাটা থাকবে, ঠিক আছে, ক্লিয়ার হয়েছে। 2টো লোব, রাইট লোব লেফট লোব, এবং এরা এক ইসমাস দিয়ে যুক্ত থাকে মাঝখানে। বোথ লোবস আর ইন্টারকানেক্টেড উইথ এ থিন ফ্ল্যাপ অফ কানেকটিভ টিস্যু, যেটা কিন্তু নন গ্ল্যান্ডুলার, এখান থেকে কিন্তু কোনো সিক্রেশন হয় না, এটাকে বলি ইসমাস, ক্লিয়ার। তাহলে দুটোর মাঝখানে যে কানেকটিভ টিস্যু থাকে তাকে ইসমাস। দিস গ্ল্যান্ড ইজ কম্পোজড অফ ফলিকেলস, ভেরি ইম্পর্টেন্ট, এবার বোঝার চেষ্টা করো। এই যে গ্ল্যান্ড, এটা 2টো অংশ নিয়ে তৈরি, এরকম ফলিকেল থাকে, ভালো করে বোঝো, এরকম ফলিকেল থাকবে। এই ফলিকেলগুলো তৈরি হয়েছে কিউবয়েডাল সেল দিয়ে, ক্লিয়ার, এরকম কিউব আকৃতির সেল দিয়ে তৈরি। আর হচ্ছে স্টোমা, এই কোষগুলোর মাঝখানে যে জায়গা স্টোমা, সেই জন্য আমি এটা পড়িনি, তা বোঝাচ্ছি। দিস গ্ল্যান্ড ইজ কম্পোজড অফ ফলিকেলস অ্যান্ড স্টোমাল টিস্যু, তার মানে এটা হচ্ছে লুজ কানেকটিভ টিস্যু, এই যে স্টোমা, এটা হচ্ছে লুজ কানেকটিভ টিস্যু, আর এই হচ্ছে ফলিকেল। এই ফলিকেল থেকে এই যে এটা কী দিয়ে তৈরি না, আমি বলে এখানে লিখেও দিয়েছি, মেড আপ অফ কিউবয়েডাল গ্র্যান্ডুলার সেল। এই যে কিউবয়েডাল গ্র্যান্ডুলার সেল, এরাই সিক্রেশন করবে এই থলির মধ্যে, এইখানেই কিন্তু থাইরয়েড T3 অ্যান্ড T4 সিক্রেশন হবে, ক্লিয়ার হয়েছে। তাহলে দিস গ্ল্যান্ড কম্পোজড অফ ফলিকেলস অ্যান্ড স্টোমাল টিস্যু, তাহলে টিস্যু কিন্তু স্টোমাল টিস্যু মেনলি হচ্ছে লুজ কানেকটিভ টিস্যু, দ্যাট ইজ স্টোমাটা হচ্ছে লুজ কানেকটিভ টিস্যু, এবং কি করেছে না যে ফলিকেলটা তারা কি দিয়ে আবৃত হয়েছে না কিউবয়েডাল এপিথিলিয়াম, সেই কিউবয়েডাল এপিথিলিয়ামগুলোই কিন্তু সিক্রেশন করবে। বেশ, এটা এনসিআরটি ডায়াগ্রাম, খুব ভালো করে বুঝে নাও। এটা হচ্ছে ভেন্ট্রাল সাইড, মানে তোমার সামনের দিক, তোমার বুকের দিকে। তাহলে এইটা কেন যে এটা ভোকাল কর্ড নামকরণ করেছে আমার মাথায় ঢোকে না, ভোকাল কর্ড কোনোদিন বাইরে দিয়ে দেখা যায় না। এখানে যদি বলা হতো ল্যারিংস হলে ভালো হতো, যাই হোক করেনি, কিছু করার নেই, এনসিডি করেছে। আর এটা হচ্ছে ডরসাল সাইড, তাহলে এটা কি জিনিস, এটা কিন্তু তোমার হচ্ছে এসোফেগাস, কিন্তু এটা লিখবো ভেবেছিলাম ভুলে গেছি। তাহলে এটা কিন্তু এসোফেগাস, এই যে, আর সামনে হচ্ছে ট্র্যাকিয়া, এইটা হচ্ছে ট্র্যাকিয়া, এটা হচ্ছে ট্র্যাকিয়া, ঠিক আছে, ট্র্যাকিয়া এটা পিছনের অংশ। এনসিআরটি ডায়াগ্রাম আঁকতে হয় তাই এখানে, এবং প্যারাথাইরয়েড আমরা দেখতে পাবো কি ডরসাল সাইড দিয়ে, তোমার পিঠের দিক দিয়ে আমরা দেখতে পাবো এইটা, এই প্যারাথাইরয়েড গ্ল্যান্ডগুলোকে, ঠিক আছে। যেটা বলছিলাম যে মাইক্রোস্কোপিক স্ট্রাকচার অফ থাইরয়েড গ্ল্যান্ডস, এই ডায়াগ্রামটা না দেখলে তুমি কিন্তু থাইরয়েডের সম্পর্কে তোমার নলেজ আসবে না। 2টো ওখানে কি বলেছে, ফলিকলস কথা বলেছে যে না এরা ফলিকেল, এই যে ফলিকেল, এইগুলো এক একটা হচ্ছে ফলিকেল, এটা একটা ফলিকেল, এটা একটা ফলিকেল, আর মাঝখানে হচ্ছে কানেকটিভ টিস্যু, এগুলো হচ্ছে কানেকটিভ টিস্যু, এগুলো কানেকটিভ টিস্যু।
তাহলে এই দুটো অংশ কিন্তু এনসিআরটি বলেছে, সেইটাই হচ্ছে স্টোমাল টিস্যু, স্টোমা, ঠিক আছে। আর আছে কি এর মাঝখানে, এই যে ফলিকুলার টিস্যুতে থাকে হচ্ছে প্যারাফলিকুলার সেল বা সি সেল, যা সিক্রেটস করে টিসিটি বা সিটি, ক্যালসিটোনিন বা ক্যালসিটোনিন। আর এই যে ফলিকল, এই ফলিকলের মধ্যে যে ফলিকল ফিল্ড উইথ ক্লয়েড, যেটা হচ্ছে থাইরক্সিন মানে হরমোন, মাঝখানে ব্লাড ভেসেল থাকতে পারে। এই যে কিউবয়েডাল এপিথেলিয়াম ফলিকুলার সেল, তাহলে এই যে ফলিকল তার যে সেলটা সেটা হচ্ছে কিউবয়েডাল এপিথেলিয়াম টিস্যু, এরাই কিন্তু সিক্রেশন করে। আর হচ্ছে ইন্টারলোবুলার কানেকটিভ টিস্যু। ওকে, নেক্সট আমরা ঢুকছি কোথায়, থাইরয়েড ফলিকলে ঢুকছি, ঠিক আছে। কি বলছি, ইচ থাইরয়েড ফলিকল ইজ কম্পোজড অফ ফলিকুলার সেল, দেখো কথা মিলে যাচ্ছে, এনক্লোজিং এ ক্যাভিটি, একটা ক্যাভিটিকে এই যে ফলিকল, এইটা হচ্ছে এরকম বলছে ফলিকুলার সেল, এরকম কিউবয়েডাল ফলিকুলার সেল, ঠিক আছে, কিউবয়েডাল ফলিকুলার এই সেল, এরা কি করছে না, এই যে ক্যাভিটিকে, এই ভিতরে ক্যাভিটি, এই ক্যাভিটিকে এনক্লোজ করছে। এটা আয়োডিনাইজড বা আয়োডাইজ সাবস্টেন্স থাকে, যেটা মূলত গ্লাইকোপ্রোটিন দিয়ে তৈরি এবং থাইরোগ্লোবিন বলা হয়, তাকে বলা থাইরোগ্লোবিন। আমি লিখেও দিয়েছি, ফিল্ড উইথ আয়োডাইজ সাবস্টেন্স। আমরা জানি আয়োডিনের সঙ্গে থাইরয়েড গ্ল্যান্ড সম্পর্কযুক্ত বিশেষভাবে, থাইরোগ্লোবিন এবং গ্লাইকোপ্রোটিন। ফলিকুলার সেল ক্লিয়ার হচ্ছে বা, ফলিকুলার সেল মানে ফলিকলগুলো মানে থলিগুলো, তার যে সেল সিনথেসাইজ টু হরমোন, ক্লিয়ার, টেট্রা আয়োডোথাইরোনিন বা থাইরক্সিন T4, 80% সিক্রেশন হয় T4, অ্যান্ড ট্রাই আয়োডোথাইরোনিন T3, 20%। ক্লিয়ার হয়েছে, কোথায় না ফলিকুলের মাঝখানে সিক্রেশন হবে। আয়োডিন ইজ এসেন্সিয়াল ফর নর্মাল রেট অফ হরমোন সিনথেসিস ইন থাইরয়েড, এরা রেগুলেট করে বেসাল মেটাবলিক রেটকে রেগুলেট করে, সেই জন্য এটা কিন্তু বিএমআর বেসাল মেটাবলিক রেট ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট এটা কিন্তু। তো আয়োডিন ইজ এসেন্সিয়াল ফর থাইরয়েড গ্ল্যান্ড। তো থাইরয়েড গ্ল্যান্ড যদি কম আয়োডিন হয় তাহলে তো রোগ হয়, আমরা জানি, সিম্পল গয়টারদের দেখতেই পাই। হাইপোথাইরয়েডিজম, হাইপো এবং হাইপার, হাইপো কেন, যখন কি হবে না কম পরিমাণে আয়োডিন পাওয়া যাবে তখন কিন্তু এই রোগ দেখা যাবে। ডিফিসিয়েন্সি অফ আয়োডিন, যদি আয়োডিনের ঘাটতি হয় ইন আওয়ার ডায়েট, আমাদের খাদ্যে, যেটা পাহাড়ি অঞ্চলে বেশিরভাগ লোকেদের মধ্যে দেখা যায়, কারণ পাহাড়ি অঞ্চলে ওখানে আয়োডিন খুব কম পাওয়া যায়, সেই জন্য আয়োডিনযুক্ত লবণ খেতে বলা হয়। Deficiency of iodine in our diet result in hypothyroidism and enlargement of thyroid gland. কেমন হলো কথাটা, কমনলি কল গয়টার মানে সিম্পল গয়টার, ঠিক আছে, যদি এরকম হয় হাইপোথাইরয়েড তাহলে আমরা সিম্পল। আচ্ছা, এনলার্জমেন্ট অফ থাইরয়েড হবে কেন, যদি আয়োডিন কমে যায় তাহলে থাইরয়েড গ্ল্যান্ড বেড়ে যাবে কেন, এটা তো যুক্তি, হ্যাঁ বেড়ে যাবে, কারণ যদি ঠিকঠাক থাকে তাহলে সে আয়োডিন পাচ্ছে বলে নর্মাল অবস্থা হবে, যে যখন আয়োডিন কম থাকবে তখন থাইরয়েডের গ্ল্যান্ডের যে সেলগুলো, সেই সেলগুলো কিন্তু বারবার ডিভাইড করবে, এবং আয়োডিন কম থাকার ফলে কী হবে না, তারা আয়োডিন সিক্রেশন মানে করার সুযোগ নেওয়ার চেষ্টা করবে, যার ফলে এনলার্জমেন্ট হবে তোমার থাইরয়েড গ্ল্যান্ড। হাইপার থাইরয়েডিজমও কিন্তু এনলার্জমেন্ট হয়, তাহলে দুটোতেই কিন্তু হয়। একটা হচ্ছে সিম্পল গয়টার, সেটা হচ্ছে কি ডিফিসিয়েন্সি অফ আয়োডিন। হাইপোথাইরয়েডিজম ডিউরিং প্রেগনেন্সি, যদি প্রেগনেন্সি অবস্থায় হয় তাহলে ডিফেক্টিভ ডেভেলপমেন্ট অ্যান্ড ম্যাচুরেশন অফ গ্রোথ অফ দ্য বেবি লিডিং টু স্টান্টেড গ্রোথ, যাকে বলি কেটিনিজম। এবং মেন্টাল রিটার্ডেশন, লো ইন্টেলিজেন্ট কোশ্চেন, এই যে লো ইন্টেলিজেন্ট আইকিউ হবে, অ্যাবনর্মাল স্কিন, তারপর হচ্ছে ডিপ মিউটিজম, যে কি মানে বলতে এবং শুনতে না পারার ক্ষমতা। এবং এছাড়াও যে রোগগুলো দেখা যায়, যে এই যে ম্যাক্সিডিমা, একটু দেখে নেবে অন্য বইতে বা
গলস রোগ বলা হয়। ম্যাক্সিডিমার ডিটেলস আমরা আলোচনা করতে এখানে চাইছি না, কিন্তু ম্যাক্সিডিমার এই নামটা দিলাম যে রোগ হাইপোথাইরয়েডিজমে যেমন কিডনিজম হয় সেটা ম্যাক্সিডিমা হয়। ম্যাক্সিডিমার কী হয়, চোখগুলো গোল গোল হয়ে যায়, তুমি একটু দেখে নিতে হবে, অত ডিটেলসে আমি যাচ্ছি না। তো হাইপোথাইরয়েডিজম ডিউরিং প্রেগনেন্সি যদি হয় তাহলে যে বাচ্চা জন্মায় সেই রোগটা হচ্ছে ক্রিটিনিজম। সেই ক্রিটিনিজম বাচ্চার কী কী অসুবিধা দেখা দেবে না, তার যে গ্রোয়িং লিডিং স্টান্টেড গ্রোথ হবে, মেন্টাল রিটার্ডেশন লো, আইকিউ হবে, অ্যাবনর্মাল স্কিন হবে, হ্যাঁ, শুনতে পারবে না, বলতে পারবে না, কথা শিখতে অনেক সময় লেগে যায় এই। আর যদি ইন অ্যাডাল্ট ওমেনের ক্ষেত্রে হাইপারথাইরয়েডিজম হয় তাহলে মেনস্ট্রুয়াল সাইকেলে ইরেগুলার দেখা যায়, তখন দেখা যাবে মেনস্ট্রুয়াল সাইকেলের ইরেগুলার। হাইপারথাইরয়েডিজম যদি অতিরিক্ত ডিউ টু ক্যান্সার, কার না থাইরয়েড গ্ল্যান্ডের যদি ক্যান্সার হয়, অর ডিউ টু ডেভেলপমেন্ট অফ নুডুলস, যদি নুডলস তৈরি হয় থাইরয়েড গ্ল্যান্ডে, দুটো কারণ, ক্যান্সার অর নুডুল যদি তৈরি হয়, তবেই কিন্তু রেট অফ সিনথেসিস অ্যান্ড সিক্রেশন অফ থাইরয়েড হরমোন ইনক্রিজ করবে টু অ্যাবনর্মাল হাই লেভেল লিডিং টু কন্ডিশন হাইপারথাইরয়েডিজম। তাহলে এটা তখন হবে হাইপারথাইরয়েডিজম, যার ফলে কী হবে না, এর থাইরয়েড ইয়েটা বেড়ে যাবে, আকার বেড়ে যাবে, অ্যাডভার্স এফেক্টেড বডি ফিজিওলজি, এবং সারা বডিতে আমাদের বিভিন্ন ফিজিওলজিক্যাল এফেক্ট শুরু হয়ে যাবে। কী কী হয় হাইপার হলে পরে? এক্সো অপথ্যালমিক, তাহলে মানে অপটিক থেকে কথাটা এসছে, এক্সো মানে বাইরে বেরিয়ে আসা, এক্সো অপথ্যালমিক গয়টার, এটা হচ্ছে হাইপার। আর হাইপোতে কী ছিল? সিম্পল গয়টার। এই রোগটার আরও অনেকগুলো নাম আছে, বেসডাউ ডিজিজ বলা হয়, আরও কি বলা হয়? থাইরোটক্সিকোসিস, এবং একে আবার গ্র্যাভিস ডিজিজও বলা হয়। একই ডিজিজের অনেকগুলো নাম, ঠিক আছে? তাহলে এক্সো অপথ্যালমিক গয়টার ইজ এ ফর্ম অফ হাইপারথাইরয়েডিজম, ক্যারেক্টারাইজ কি না, এনলার্জমেন্ট অফ থাইরয়েড গ্ল্যান্ড বেড়ে গেল, প্রোট্রুশন অফ আইবল, চোখের আইবলটা বাইরে বেরিয়ে আসবে, ইনক্রিজ করবে কি বেসাল মেটাবলিক রেট বেড়ে যাবে, ওয়েট লস হবে, এবং এই রোগকে গ্র্যাভিস ডিজিজও বলা হয়। তাহলে এখান থেকে আমরা কতগুলো ডিজিজের নাম পেলাম? একটা রোগের তিনটে নাম, এক্সো অপথ্যালমিক গয়টার, বেসডাউ ডিজিজ, তারপর হচ্ছে থাইরোটক্সিকোসিস, আর হচ্ছে গ্র্যাভিস ডিজিজ। ইম্পর্টেন্ট রোল অফ থাইরয়েড হরমোন, কী কী রোল আছে সেটা আমরা দেখব। রেগুলেট করবে বিএমআর, বেসাল মেটাবলিক রেট, ভেরি ইম্পর্টেন্ট ফাংশন। সাপোর্ট দ্য প্রসেস অফ ফর্মেশন অফ এরিথ্রোপয়েসিস, মানে আরবিসি ফর্মেশনে থাইরয়েড হরমোনসের বিশেষ কার্যকারিতা রয়েছে। ওকে, নেক্সট, কন্ট্রোল দ্য মেটাবলিজম অফ কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট। তাহলে বিএমআর যখন হয় সেই জন্য কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট মেটাবলিজমে থাইরয়েড হরমোন বিশেষভাবে T3 T4 দুটোই বিশেষভাবে কার্যকরী। মেনটেন্যান্স অফ ওয়াটার ইলেকট্রোলাইট ব্যালেন্স, ঠিক আছে, জল এবং ইলেকট্রোলাইটের ভারসাম্য রক্ষার জন্য এ খুব দায়িত্বপূর্ণ থাকে। নেক্সট, এর আরেকটা পয়েন্ট হচ্ছে সিক্রেটস প্রোটিন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কথা বলতে যাচ্ছি, কিন্তু কি করে প্রোটিন হরমোন, সিক্রেটসে প্রোটিন হরমোন থাইরোক্যালসিটোনিন, বা ক্যালসিটোনিনও বলা হয়, সিটি, হুইচ রেগুলেটস ব্লাড ক্যালসিয়াম লেভেল। এইটুক বলে কিন্তু খান্ত হয়েছে এনসিআরটি, কী রেগুলেট করে আমি তো বুঝতে পারলাম না, কমলো না বাড়লো। আসলে কি করে, এ বোন ফর্মেশনে সাহায্য করে। তাহলে কি করবে? লোয়ার লেভেল করবে ব্লাডের ক্যালসিয়াম, এটা কিন্তু ভালো করে বুঝে নাও। লোয়ার দ্য লেভেল অফ ক্যালসিয়াম আয়ন, ফসফেট আয়ন ইন ব্লাড অ্যান্ড প্রমোটস ক্যালসিয়াম আয়ন ইন বোন ফর্মেশন।
তাহলে বোন ফর্মেশনে সাহায্য করবে কি করে, না ক্যালসিয়াম আয়ন কোথা থেকে নিয়ে আসবে, ব্লাড থেকে নিয়ে আসবে। তাহলে ব্লাডটাকে লো কন্ডিশনে নিয়ে আসবে ক্যালসিয়াম ফসফেট আয়ন, এই জন্য একে বলা হয় হাইপো ক্যালসেমিক হরমোন। এর আরেক নাম হচ্ছে হাইপো ক্যালসেমিক হরমোন, টিসিটি। এরপরে একটা হরমোন ঠিক এর বিপরীত কাজ করবে, ঠিক আছে, সেটা আমি তখন ঠিক বলে দেবো। নেক্সট হচ্ছে প্যারাথাইরয়েড গ্ল্যান্ড। প্যারাথাইরয়েড গ্ল্যান্ড আমরা দেখিয়ে নিয়েছি, চারটে থাকে, আমরা ডটস সাইডে দেখতে পাবো। In humans, 4 parathyroid glands are present on the back side, that is dorsal side of thyroid gland. One pair in the 2 lobes of the thyroid glands. Parathyroid gland secretes peptide hormone called parathyroid hormone. এটা হচ্ছে অ্যান্টাগনিস্টিক টু টিসিটি। তাহলে মানে কী হলো ব্যাপারটা, খুব ভেরি ভাইটাল। তাহলে টিসিটি যেটা সিক্রেশন হচ্ছে, আমরা কোথায় পড়লাম, দেখে না ভালো করে, এটা হচ্ছে থাইরয়েড গ্ল্যান্ডের থেকে, এবং থাইরয়েড গ্ল্যান্ডের ভেরি ইম্পর্টেন্ট ফাংশন হচ্ছে টিসিটি, সে ব্লাডের ক্যালসিয়াম লেভেল কমিয়ে বাড়িয়ে দেয় বোনে। আর প্যারাথাইরয়েডের যে হরমোন সে ঠিক অপোজিট কাজ করবে। ক্লিয়ার হচ্ছে, টিসিটির অপোজিট কাজ করবে, তার মানে এ বোন ফ্র্যাকচার করে ফেলবে, তার মানে বোনের থেকে এনে এ আবার উল্টো কাজ করবে। তাহলে এই দুটো ক্রমান্বয়ে একে অপরের পরিপূরক হিসেবে কাজ করে, যার জন্য বডি ফিজিক্যালি ঠিক থাকে। পরি কী আছে, দ্য সিক্রেশন অফ প্যারাথাইরয়েড হরমোন ইজ রেগুলেট দ্য সার্কুলেটিং লেভেলস অফ ক্যালসিয়াম আয়ন। কী করছে, প্যারাথাইরয়েড হরমোন ইনক্রিজ দ্য ক্যালসিয়াম লেভেল ইন ব্লাড, হেল্পস ইন ক্লটিং, যেটা ব্লাড ক্লটিংয়ে সাহায্য করবে। তাহলে এ কী করবে না, ডায়েট থেকে, আমাদের খাবারের থেকে ক্যালসিয়ামটা মেনলি নেবে। প্যারাথাইরয়েড অ্যাক্টস অন বোন, বোনের উপরও কাজ করবে, এবং স্টিমুলেট করবে, কি বলবে না, প্রসিড বোন রিজপশন। বোন রিজপশন মানে হচ্ছে ডিজলিউশন আর ডিএমনেশন, যেটা হচ্ছে পোরোসিস বা এইটা ওখান থেকে বের করে নিয়ে আসবে। ফার্স্ট কাজ হচ্ছে কি না, বোন থেকে, সেই জন্য বয়স হয়ে গেলে পরে এই ঘটনাটা দেখতে যায়। তাহলে প্যারাথরমোনের কাজ হচ্ছে কি না, বোনের উপর কাজ করবে, হাড়ের উপর কাজ করবে, ডিজলিউশন করবে, তারপরে ডিমিনারালাইজেশন করবে, ক্যালসিয়াম আয়নকে বের করে নিয়ে আসবে, ব্লাডে ক্যালসিয়াম আয়নের লেভেল বাড়াবে। PTS also stimulate reabsorption of calcium in renal tube, আমরা পড়ে এসেছিলাম, ঠিক আছে, কারেক্টে এই তোমার হচ্ছে ডিস্টাল কনভলিউটিভ বলে। তাহলে কী হয়, মূত্রের মাধ্যমে এগুলো পাওয়া যায়, বেরিয়ে যেতে পারে। যদি রিঅ্যাবজর্পশন না হয় তাহলে মূত্রে ক্যালসিয়াম চলে যাবে, সেই জন্য ওখানে রেনাল টিউবুলে রিঅ্যাবজর্পশন হবে ক্যালসিয়াম আয়ন, ইনক্রিজ ক্যালসিয়াম অ্যাবজর্পশন ফ্রম দ্য ডাইজেস্টিভ ফুড। It is thus clear that parathyroid hormone is hypocalcemic কে ছিল না, টিসিটি ছিল হচ্ছে হাইপোক্যালসেমিক হরমোন, আর পিটিএইচ হচ্ছে হাইপার ক্যালসিয়াম। কারণ ব্লাডে কার পরিপ্রেক্ষিতে বিচার হচ্ছে না, ব্লাডে যদি ক্যালসিয়াম আয়ন বাড়ায়, সে কে বাড়াবে, পিটিএইচ, সেই জন্য হাইপার ক্যালসিয়ামিক হবে। আর টিসিটি কী করে না, ব্লাডের ক্যালসিয়াম আয়ন কমিয়ে দেয়, ফসফেট আয়ন কমিয়ে দেয়, সেই জন্য হাইপো। ইট ইনক্রিজ দ্য ব্লাড ক্যালসিয়াম লেভেল। অ্যালং উইথ টিসিটি ইট প্লেস এ সিগনিফিকেন্ট রোল ইন ক্যালসিয়াম ব্যালেন্স ইন ইউর বডি। তাহলে এখন ক্লিয়ার হয়ে গেল যে কীভাবে ব্যালেন্স এটা নির্ভর করে। পরবর্তী থাইমাস, নেক্সট হচ্ছে থাইমাস গ্ল্যান্ডের অবস্থানটা কোথায় আমরা জানি, তবু এইখানে আমরা দেখে ভালো করে বুঝে নেব। থাইমাস হচ্ছে লোবুলার গ্ল্যান্ড, এই যে লবুল দিয়ে তৈরি, ঠিক আছে,
এবং এর পজিশনটা কোথায় দেখো, যদি আমি সাইড দিয়ে ধরি এরকম, এটা যদি তোমার ভার্টিক্যাল কালাম হয়, এটা হচ্ছে ভার্টিক্যাল কালাম, আর এটা হচ্ছে স্টারনাম, এটা যদি স্টারনাম হয় তাহলে রয়েছে কোথায় না এইরকম জায়গায়, এটা হচ্ছে সাইড ভিউ, তাহলে এরকম জায়গায়, তাহলে স্টারনামের নিচে আছে, কার ওপরে আছে না হার্টের ওপরে আছে, কোন পজিশনে আছে না যেখানে হচ্ছে অ্যাওর্টা আছে। তাহলে দেখো কীভাবে বুঝতে পারো, থাইমাস গ্ল্যান্ড, এই লোকেশন দিয়ে কিন্তু কোশ্চেন করতে পারে। থাইমাস গ্ল্যান্ড ইজ এ লোবুলার স্ট্রাকচার লোকেটেড বিটুইন লাংস, দুটো লাংয়ের মাঝখানে এবং বিহাইন্ড দি স্টারনাম, স্টারনামের ঠিক পেছনে, অন দ্য ভেন্ট্রাল সাইড অফ আওটা। তাহলে তাহলে ভেন্ট্রাল সাইড অফ আওটা মানে অ্যাওটার ওপরে, আমি যদি ভেন্ট্রাল সাইড দিতে বলি, তাহলে এই যে হচ্ছে অ্যাওটা, তাহলে এই যে হচ্ছে পজিশন, তাহলে ভেন্ট্রাল সাইড অফ অ্যাওটাতে, এই যে অ্যাওটা যাচ্ছে অ্যাওটিক আর্চ, সেই তার হচ্ছে ভেন্ট্রাল সাইডে অবস্থাতে, ডরসাল সাইডে কে বসে আছে অ্যাওটা, আর এর সামনের দিকে কে বসে আছে স্টারনাম। ক্লিয়ার? থাইমাস প্লে এ মেজর রোল ইন দ্য ডেভেলপমেন্ট অফ ইমিউন সিস্টেম, ভেরি ইম্পর্টেন্ট। এর জন্য কিন্তু আমাদের বয়স বাড়ার সঙ্গে সঙ্গে ইমিউনটা কমে যায়। কারণ কি না এ ডিসইন্টিগ্রেট করে। দিস গ্ল্যান্ড সিক্রিটস পেপটাইড হরমোন, একটা পেপটাইড হরমোন সিক্রেশন করে, তাকে বলি থাইমোসিন। থাইমোসিন প্লে এ মেজর রোল ইন দ্য ডিফারেন্সিয়েশন অফ টি লিম্ফোসাইট। ক্লিয়ার? টি লিম্ফোসাইট আমরা জানি দু রকমের, টি লিম্ফোসাইট অ্যান্ড বি লিম্ফোসাইট। টি লিম্ফোসাইট হচ্ছে সেল মিডিয়েটেড আর বি লিম্ফোসাইট হচ্ছে হিমোরাল, কারণ বডি ফ্লুইডের মধ্যে পাওয়া যায়। টি লিম্ফোসাইটের কাজ হচ্ছে কি, সরাসরি তোমার হচ্ছে উইদাউট অ্যান্টিবডি ছাড়াই সে যে কোনো সেলকে মারার ক্ষমতা রাখে, তো সেই হচ্ছে টি লিম্ফোসাইট। থাইমোসিন প্লে এ মেজর রোল ইন দ্য ডিফারেন্সিয়েশন অফ টি লিম্ফোসাইট হুইচ প্রোভাইড সেল মিডিয়েটেড ইমিউনিটি। সেল মিডিয়েটেড ইমিউনিটির কি একটু দেখে নাও। সেল মিডিয়েটেড ইমিউনিটি অর সেলুলার ইমিউনিটি ইজ দ্যাট দ্য where T lymphocyte destroy other cell having antigen, antigen থাকবে on their surface, ঠিক আছে, তাদের উইদাউট এনি মেডিয়েশন অফ অ্যান্টিবডি, অ্যান্টিবডির প্রয়োজন নেই। দ্য টি লিম্ফোসাইট কাম আন্ডার দ্য ইনফ্লুয়েন্স অফ হরমোন থাইমোসিন। তাহলে কে কোন হরমোন টি লিম্ফোসাইটকে ইনফ্লুয়েন্স করছে? থাইমোসিন। অ্যান্ড বিকাম ইমিউনোলজিক্যালি কম্পিটেন্ট অ্যান্ড আর কল, সেই জন্য তাদেরকে বলা হচ্ছে কি লিম্ফলিওব্লাস্ট। কি বলা হয়? লিম্ফলিওব্লাস্ট। এই জন্য আমরা এই যে ইমিউনোলজি কম্পিটেন্ট হয় তখন তাকে লিম্ফলিওব্লাস্ট বলি। সেল মিডিয়েটেড ইমিউনিটি ইজ অ্যান ইমিউন রেসপন্স দ্যাট ডাজ নট ইনভলভ, ভেরি ইম্পর্টেন্ট, দ্যাট ডাজ নট ইনভলভ অ্যান্টিবডিজ, রাদার cell mediated immunity is the activation of phagocytes, antigen specific toxicity T lymphocyte, and the release of various cytokines in response to antigen. তার অ্যান্টিজেন এগেনস্টে এই কাজ করবে, কোনো অ্যান্টিবডি এর দরকার নেই, সেই জন্য এটা সেল মিডিয়েটেড ইমিউন পাওয়ারকে তৈরি করছে। এরা কিন্তু ইনফ্লুয়েন্স করবে, এই থাইমোসিন ইনফ্লুয়েন্স করে আবার হিউমোরাল, দ্যাট ইজ বি লিম্ফোসাইট। থাইমোসিন অলসো প্রমোট প্রোডাকশন অফ অ্যান্টিবডিজ টু প্রোভাইড হিউমোরাল ইমিউনিটি। অ্যান্টিবডিজকে প্রমোশন করছে এবং হিউমোরাল মানে বডি ফ্লুইডের মধ্যে, এখানে কিন্তু সেল মিডিয়েটেড নয়, হিউমোরাল মিডিয়েটেড, যেটা হচ্ছে হিউমোরাল ইমিউনিটি বলা হয়। হিউমোরাল ইমিউনিটি যেটা হচ্ছে বি লিম্ফোসাইট সম্পর্কে। হিউমোরাল ইমিউনিটি আর হিউমোরাল ইমিউনিটি ইজ দ্য অ্যাসপেক্ট অফ ইমিউনিটি দ্যাট ইজ, এটা আউট অফ ইনসিডেন্টি, দ্যাট ইজ মিডিয়েটেড বাই ম্যাক্রোমলিকুলস ফাউন্ড ইন এক্সট্রাসেলুলার ফ্লুইড, তার মানে বডি ফ্লুইডে, সাচ অ্যাজ সিক্রেটেড বাই, কে করছে না অ্যান্টিবডি সিক্রেট করবে, কম্পিটেন্ট প্রোটিন আসতে পারে,
সার্টেন অ্যান্টি তোমার হচ্ছে মাইক্রোবিয়াল প্রোটিন পেপটাইড হতে পারে। হিউমারাল ইমিউনিটি ইজ নেমড, কেন নামকরণ করে? সো বিকজ ইট ইনভলভ সাবস্টেন্সেস ফাউন্ড ইন হিউমার্স, দ্যাট ইজ বডি ফ্লুইড। তাহলে এটা বডি ফ্লুইডে পাওয়া যায়। তোমাকে বোঝার জন্য কিন্তু এই কটা লাইন আমি দিলাম। তাহলে কি, থাইমোসিন একাধারে যেমন বি লিম্ফোসাইট, একাধারে যেমন টি লিম্ফোসাইট, সেল মিডিয়েট ইমিউনিটি এবং হিউমারাল ইমিউনিটি দুটোতেই কাজ করতে সাহায্য করে। কিন্তু বয়স বাড়ার সঙ্গে সঙ্গে কী করে? থাইমাস ইজ ডিজেনারেটেড, গ্ল্যান্ডটাই ডিজেনারেট হয়ে যাচ্ছে ইন ওল্ড ইন্ডিভিজুয়ালস, যত বয়স বাড়ছে, রেজাল্টিং ইন ডিক্রিজ প্রোডাকশন অফ থাইমোসিন। হচ্ছে না, অ্যাজ এ রেজাল্ট ইমিউন রেসপন্স অফ ওল্ড বিকাম উইক। একেই বলা হয় অ্যাট্রোফি ডেথ। একটা মানুষ যখন অনেক বয়স হতে হতে যখন মারা যায়, তখন কিন্তু মানে এই থাইমাস গ্ল্যান্ডটা কিন্তু তখন ক্ষয় হতে হতে এমন জায়গায় চলে যায় যে তার আর কিন্তু লিম্ফোসাইট, বি লিম্ফোসাইট, টি লিম্ফোসাইট তৈরি করার ক্ষমতাটা একদম চলে যায়। সেই জন্য দেখেছো যে এই যে করোনা যে পরিস্থিতিতে, তাতে কিন্তু যত কম বয়সে তাদের ইমিউন পাওয়ার বেশি, তাদের কিন্তু অসুবিধা হচ্ছে না। কিন্তু বয়স বাড়ার সঙ্গে সঙ্গে ইমিউন পাওয়ারটা কমতে থাকছে। যখনই কমতে থাকছে তখনই কিন্তু আরএনএ ভাইরাস কিন্তু অ্যাটাক করছে এবং তাকে মেরে ফেলছে। এই যে ইমিউন পাওয়ারটা কমে যাচ্ছে, এটাকেই বলা হচ্ছে, কমে গিয়ে যখন ডেথ হচ্ছে ইমিউনোলজিক্যালি, তখন বলা হচ্ছে অ্যাট্রফি ডেথ। অ্যাট্রফি ডেথ আসলে মানুষের যখন বয়স্কজনিত কারণে যখন মৃত্যু হয়, তখন কিন্তু থাইমাস গ্ল্যান্ডের ডিজেনারেটেড অবস্থায় যাওয়াটা বিশেষভাবে এটা। নেক্সট আমরা পড়ব অ্যাড্রিনাল গ্ল্যান্ড।